আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি তা কতটুকু ন্যাক্কারজনক, একেবারে নিন্দাজনক একটি চিত্র কিন্তু আজকের দিনে উঠে এসেছে। জানি না আমরা সেই যুবকের কতটুকু সেখানে বিশেষভাবে কি ভুল রয়েছে, কি কারণে তাকে এভাবে মারা হচ্ছে আমাদের জানা নেই এখনো পর্যন্ত সঠিক তথ্য, কিন্তু এভাবে কোনো একজন ট্রাফিক পুলিশ একজন সাধারণ ব্যক্তির মুখে লাথি মারতে পারে না। তার একেবারেই তাকে কেন্দ্র করে আমাদের আওয়াজকে তীক্ষ্ণ করা আমাদের জরুরি মনে হয়েছে। সেই কারণেই কিন্তু আমরা বিষয়টিকে নিয়ে আলোচনায় এসেছি, সরাসরি সম্প্রচারে এসেছি। আপনাদের দৃষ্টিভঙ্গি কি রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি বা নজর জ্ঞাপনের আশা ব্যক্ত করে কিন্তু এই মুহূর্তে আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের হীরাছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডে কুকুর কেটে খাওয়া ও পোষা কুকুর বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। গতকাল গভীর রাতে সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন গুরুতর আহত হন, যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আহতদের বর্তমানে ভগবাননগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় কুকুর কেটে খাওয়া ও বিক্রির অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে পিন্টু দাস নামে একজন ঘটনার পর থেকেই পলাতক। অভিযোগ, গতকাল রাতে পিন্টুর আত্মীয়রা অভিযোগকারী রাজারাম নুনিয়া মুন্ডার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে রাজারামের স্ত্রী সূর্যি গৌড়, তাছাড়াও গোলাপ চাষা, বুধন চাষা ও সুলতান আলী আহত হন এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে ধারালো অস্ত্রের কোপে গোলাপ চাষা, তার ভাই ও সুলতান আলী গুরুতর জখম হন। পাল্টা অভিযোগে রাজারাম ও তার লোকজন চন্দন দাসের বাড়িতে হামলা চালালে চন্দন ও সমা বাউরি আহত হন। চন্দনের চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনার খবর পেয়ে এসডিপিও জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উত্তেজনা ছড়ানো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি তো হইছে ঘটনা? ঘটনাটা আমরা তো জানি না, আমরা তো বাইরে ভিতরে আসলাম, ওরা বাইরে আসলাম, দেখি তারা হামলা করে আমরা বাড়িতে গিয়া। কয়জন আছে? তারা হারুকা ছিল, রাজারাম, রাজবর, যেমন বুঝন চাষা, তারপরে সুলতান আলী, সুলতান আলী। আচ্ছা, তারা ইয়ে বাড়িতে গিয়ে হামলা করতে জানি না, বা গেটের বাইরে আসবে, আমরা তো ভিতরে জানছি না যে বাজারে মারা দিয়েছে, এটা করা দিয়েছে। কিতা লইয়া মার দুই সমাজিক দাস কিলে মাথাটা জানি, আমরা তো বাড়ির ভিতরে আসলাম, কারা কারা মারছে? ওই তো আমার বাজারে মারছে চন্দন দাস,
সেটা তো এর নাম কিতা? সমাগৌরী। তোমার নাম কিতা? আমার নাম লক্ষ্মীনারায়ণ দাস। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ দাস। ঘটনা আজকের ঘটনা হয়েছে গিয়ে গতকালকে যে কুত্তা একটা খাইছিল কাটিয়ে নিয়ে বেচছিল পিন্টু দাস, হ্যাঁ তে সে হঠাৎ করিয়া 2-3 দিন ধরিয়া পুলিশের ঘরে পালতক আসলো। হ্যাঁ আমরা হিরাচুরাতে আসলো না, অন্য কোনখানে আসলো। আজকে হঠাৎ করে দেখা যায় সে দাউনিয়া অন্তত আশিস দাস, চন্দন দাস, আরও তারা যারা আসলো সবাই নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তখনই যখন আক্রমণ করে তখন পাড়াপড়শি সবাই শুনিয়া বা বাজারে আসলো যারা এরা শুনিয়া আইসে আটকানি, তখন আটকানিতে তারা ছেদাছেদি করছে, দাও দিয়ে ছেদা কাটাকাটি করছে। তারপরে এই যে একটা দুশৃঙ্খলা করলো তারা, এটা প্রশাসনে কি চিন্তা ধারণা নিতে আসে? মানে মূলত ঘটনাটা হচ্ছে গিয়ে কুকুর বিক্রির কেন্দ্র করে না? কদিন আগে তো একটা নিউজ ছিল কুকুর বিক্রি নিয়ে, এটা আমরা কেস করছিলাম ইরানি ইয়েসের মধ্যে। কেস করার পরে এটা তো আমরা কেন কেস করলাম? এটা কোনো রাজনৈতিক ইস্যু না? না না, তোমার নামটা কি? আমার নাম রাজারাম নুনিয়া মুন্ডা। রাজারাম নুনিয়া মুন্ডা। তো আহত কয়জন হয়েছে তোমরার মধ্যে? আহত হয়েছে সূর্যগড়, সুলতান আলী, মেঘনাথ দাস, তোমার গোলাপ বিভাগে আহত হয়েছে, কিন্তু কেউ অ্যারেস্ট করছে। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো 11তম জাতীয় তাঁত দিবস। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসটির সূচনা করেন, যার মূল উদ্দেশ্য ভারতের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে সম্মান জানানো এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ, তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ এবং পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি তার ভাষণে বলেন, তাঁত শিল্প আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এই শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলা আমাদের লক্ষ্য। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁত, হস্ত শিল্প ও রেশম চাষ দপ্তরের অধিকর্তা অজিত শুক্লা দাস এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব লালমিং থাঙ্গা ডার্লং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত তাঁত শিল্পীদের উপস্থিতি দেখে বা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের তৈরি হস্তনির্মিত বস্ত্র ও সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠানটিকে আরো বর্ণময় করে তোলে। ধন্যবাদ দেব আমাদের মিডিয়া বন্ধুদেরকে, আপনারা আজকে এসেছেন তার জন্য। আজকে হ্যান্ডলুম দিবস, তার জন্য সকল রাজ্যবাসীকে এবং আমার সঙ্গে আছে ডাইরেক্টর সাহেব, পদ্মশ্রী অ্যাওয়ার্ড ম্যাডাম আছে, আমার বিভিন্ন আমার ডিপার্টমেন্টের অফিসারগণ আছে। আজকে এই হ্যান্ডলুম দিবসে আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন যে আমাদের প্রোডাক্ট, যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নতি করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে। এবং যদি সাধারণ আমাদের গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে। আপনারা সবাই জানেন যারা তাঁতি, বেশিরভাগ আমাদের গ্রামের লোকেরই তাঁতি সঙ্গে জড়িত, আমাদের হ্যান্ডলুমের সঙ্গে জড়িত। তার জন্য আমাদের সরকার এই আমাদের রাজ্যকে বিকশিত করার জন্য এবং রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই হ্যান্ডলুমকে আরও আমরা জোর দিচ্ছি। আগামী দিন আমাদের হ্যান্ডলুম ডিপার্টমেন্টকে এই যে আরও উন্নতি করা, আরও ডেভেলপমেন্ট করা। আমাদের ডাইরেক্টর সাহেব নতুন এসেছেন, ওনার সঙ্গে আমি অনেক কথা হয়েছে যে আগামী দিন আমাদের যারা হ্যান্ডলুম সঙ্গে জড়িত তাদেরকে আরও কীভাবে আরও সুন্দর করে ট্রেনিং দেওয়া যায়। আগামী দিন আমাদের এই ত্রিপুরাকে আরও বিকশিত করা, শ্রেষ্ঠ ত্রিপুরা করাই এটা আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি ও ব্যর্থতার জেরে ট্রাক চালক মিহির দেবনাথের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সিআইটিইউ সদর দফতর থেকে সিআইটিইউ, এআইআরটিএফ, টিএমএসইউ এবং টিএআরডব্লিউইউ এর যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্যে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনগুলির দাবি, প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে মিহির দেবনাথকে প্রাণ হারাতে হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি মৃত চালকের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকদের মুখে ছিল একটাই স্লোগান, দোষীদের শাস্তি চাই, শ্রমিকের নিরাপত্তা চাই। নেতৃত্বরা হুঁশিয়ারি দেন যে দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে শ্রমিক সংগঠন। গত পরশু রাতে আপনারা জানেন একজন ট্রাক শ্রমিক একটা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় পতিত হওয়ার পর তাকে উদ্ধার করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলার টিম সমস্ত ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। সে নিজে বেঁচে থাকার জন্য আর্তনাদ করলো, 5 থেকে 6 ঘন্টা যাবৎ সে আর্তনাদ করে তাকে রক্ষা করার জন্য। সেখানে সরকারের কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যবস্থাপনা ছিল না। এটা একটা প্রকাশ্য জাতীয় সড়কের উপর ঘটনা, এমন না যে গোটা এলাকাটা, সেখানে মানুষ বেরিয়ে আসে, শত শত মানুষের সামনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে প্রচুর টাকা খরচ করছেন, বিজ্ঞাপন, ঢাউস বিজ্ঞাপন, এবং মাঝে মাঝে মহড়া দেয়। ঠিক আছে, এটা দিতে পারেন, মহড়া দেওয়া ভালো, প্রস্তুতি থাকা ভালো, কিন্তু একটা ঘটনা ঘটার পর একটা দুর্ঘটনা পতিত একটা ড্রাইভারকে উদ্ধার করতে পারে না, এর চেয়ে চরম ব্যর্থতা তার কিছু আছে কিনা জানা নাই। এখানে কোনো দায়িত্বশীল সরকার আছে কিনা এটাও আমরা বুঝতে পারছি না। যারা বলছে যে এই বড় ধরনের দুর্ঘটনা যদি রাজ্যে হয় তাহলে কি করে মানুষকে রক্ষা করবে? এই যে বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্ঘটনা হয়, ট্রেন দুর্ঘটনা হয়, গাড়ি দুর্ঘটনা হয়, বড় বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয়, কোনো ক্ষেত্রেই তো সেখানে দেখা যাচ্ছে একটা ভালো ভূমিকা নিতে পারছে না। আর এই জায়গায় দেখা গেল একটা ড্রাইভারকে রক্ষা করতে পারলেন না। কাজে এটা তো মেনে নেওয়া যায় না। যারা অন্যান্য ক্ষেত্রে মানুষকে পিটানোর জন্য, ঘরে ঢুকে দেওয়ার জন্য, গণ আন্দোলন দমানোর জন্য ব্যস্ততা থাকে, এবং যারা সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিতে পারে না, তাদের উপর তো ভরসা রাখা যায় না। আমরা মনে করি যে ঘটনা ঘটে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না। আমরা প্রতিবাদ করছি যে এই যে দুর্বলতা যারা ধরা পড়েছে এবং যাদের কারণে এই ছেলেটা মৃত্যু হয়েছে, অল্প বয়সের একটা তরতাজা যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার, এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিএম পর্যায়ের একজন ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি ব্যবস্থা করতে হবে, এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কারণ আমরা দেখেছি, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, অনেক তদন্ত দিয়েছেন, চিহ্নিত হয় না, রিপোর্ট প্রকাশিত হয় না, ব্যবস্থা নেওয়া হয় না। আসামের ডিফুতে অনুষ্ঠিতব্য সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। এবারে সেই লক্ষ্যে টিএফ এর উদ্যোগে 7 ও 8 আগস্ট আগরতলা রমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী ট্রায়াল ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিনে 31 জন মহিলা ফুটবলার অংশ নেন। আগামীকাল শুক্রবার আরও কয়েকজন প্রতিভাবান ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন টিএফ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডিকে প্রধান আরও জানান যে এই প্রাথমিক ট্রায়াল ক্যাম্পের ভিত্তিতে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে 14 আগস্ট থেকে শুরু হবে নির্বাচিত শিবির, যা চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এই ক্যাম্প থেকে 22 জন সেরা ফুটবলারের একটি চূড়ান্ত দল গঠন করে পাঠানো হবে আসামের ডিফুতে আয়োজিত জাতীয় আসরে অংশগ্রহণের জন্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতিভাবান ও শারীরিকভাবে উপযুক্ত খেলোয়াড়দের যাচাই বাছাই করে জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ফুটবলে রাজ্যের সম্মান অক্ষুণ্ণ রাখতে ও ভালো ফলের লক্ষ্যে চলছে প্রস্তুতির কাজ। উইমেন্স ন্যাশনাল আমাদের সামনের মাসের 4 তারিখ থেকে খেলা আসামের ডিপুতে। আমরা অলরেডি পিকচার পেয়ে গেছি। আমাদের গ্রুপে অরুণাচল, মিজোরাম আর আসাম, ত্রিপুরা, এই 4টে টিম আছে।
আমাদের 4 তারিখ, 6 তারিখ আর 8 তারিখ খেলা আছে ওখানে। তো তার জন্য আমরা আজকে সমস্ত সিনিয়র যে উমেন্স আছে, মানে মেয়েরা আছে, তাদের ডেকেছিলাম ট্রায়ালের জন্য। তো আজকে আর কালকে দুদিন আমাদের ট্রায়াল আছে। আজকে প্রায় 30-31 জন রিপোর্ট করেছে, আর কালকে আরও কিছু করবে। তো আমরা এই দুটো মিলিয়ে সবগুলোর থেকে সামনের মাঠে এই মাঠে 14 তারিখ থেকে একটা ক্যাম্প করবো আর কি। সেই ক্যাম্প থেকে অরিজিনাল যে অ্যাসেসমেন্টটা করে আমরা 22 জনকে সিলেক্ট করবো আর কি। এবার ক্যাম্পটা যে কদিন চলবে ততদিন অন্তত 25-30 জন থাকবে আর কি। কারণ কোনো ইঞ্জুরি হতে পারে, কোনো হতে পারে, স্ট্যান্ড বাই আর কি রাখতে হতে পারে আর কি। তো সামনের মাসে এই মাসের 14 তারিখ থেকে 1 তারিখ অবধি মোটামুটি ক্যাম্প হবে। 1 তারিখে টিম চলে যাবে। কিরকম লক্ষ্যগুলো আশা কিরকম দল নিয়ে কতটুকু আশা এবং লক্ষ্য? এখন তো মানে আমরা এখন তো প্র্যাকটিস করে টিম তেমন ভাবে করিনি, তো ওইভাবে বলা যাবে না। কিন্তু আশা করি সবাই যদি আসে তাহলে ভালো টিম হবে, খারাপ হবে না। সবাই কি আসছে? মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই জেলার মহাদেবটিলা এলাকার বাসিন্দা শিক্ষিকা আরতি দাস প্রতিদিনের মতো স্কুল শেষে টমটমে করে বাড়ি ফিরছিলেন। প্রতিদিনের মতোই পথিমধ্যেই ধলাবিল এলাকায় হঠাৎ একটি বেপরোয়া বাইক টমটমটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে টমটমটি উল্টে যায় এবং ছিটকে পড়েন আরতি দাস। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন ওই মহিলা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং তাকে উদ্ধার করে কোয়াইতলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরেই মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয় কোয়াইতলা হাসপাতাল চত্বরে। সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষজনও ভিড় জমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত শিক্ষিকার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে দোলাবিল যে সিএমও অফিস আছে সেটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টমটম এবং বাইকে। একটা মহিলা গুরুতর অবস্থায় খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে আনা হয়েছে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা স্টাফ পাঠাই দোলাবিল। তো হসপিটালে এসে জানতে পারি রুগীটা ব্রড ডেথ হয়েছে। তো যতটুকু জানতে পেরেছি, রুগীটার নাম আরতি দাস, বয়স 59। উনি নাকি প্রাইমারি টিচার। তো ওনার কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তো আমরা এখন যে ইনভলভ বাইক বা টমটম আমরা এগুলি শনাক্তকরণের চেষ্টা করছি এবং ড্রাইভার যে চালক যারা ছিল তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। বাইকটা কি আটক করা সম্ভব হয়েছে? এখনও চলছে, আমরা চেষ্টা করছি। টমটম ড্রাইভার কি আহত হয়েছে? সেটা টমটম ড্রাইভার এবং বাইক ড্রাইভার উভয়ই জায়গা থেকে পলায়ন করেছে। তো আমরা এগুলিকে যারা ছিল বা যারা আই উইটনেস আছে সবাইকে আমরা জিজ্ঞেস করছি এবং অতি দ্রুত আমরা বাইক এবং টমটম দুটিকেই আমরা টিকেট করার আমরা চেষ্টা করছি। কতটার সময় ঘটনাটা হয়েছে? ঘটনাটা হয়েছে ঘন্টাখানিক আগে। হচ্ছে 12টা 11টা 10:30। ত্রিপুরায় খোয়াই জেলা থেকে আসামের উদ্দেশ্যে যাত্রা করা একটি মালবাহী বুলেরো গাড়ি ধর্মনগর কদমতলা সড়কে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার NL07AA6062। জানা গেছে, গাড়িতে প্রায় 2 টনের বেশি ব্রয়লার মোরগ ছিল, যা আসামের শ্রীভূমি জেলার নীলাম বাজার এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থেকে কদমতলার দিকে যাওয়ার পথে লালচড়া পুরাতন গ্রিফ ক্যাম্পের সামনে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ড্রেনে পড়ে যায়। যদিও চালক কামরুল ইসলাম তার দ্রুত বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের ক্ষতি এড়াতে সক্ষম হন। কামরুল ইসলাম আসামের শ্রীভূমি জেলার নীলাম বাজার কনকপুর এলাকার বাসিন্দা এবং তার পিতা জালাল উদ্দিন।
দুর্ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জেসিবি মেশিনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে গাড়িটি কদমতলা থানার হেফাজতে রয়েছে। পুলিশ একটি পথ দুর্ঘটনা মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় তদন্তে কিভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। কিরকম হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা তো গাড়ির ব্রেক গরম হইয়া আর গাড়ি টোল মারছে মুরগি গাড়ি। কিতা লোড আছিল গাড়ির মধ্যে? মুরগি কিতা মুরগি এটা? বয়লা মুরগি। কই যাইতো আছিল লিগো? এগো ফাতারাম দে করে মাছ কইতে লিয়ে রে? কই থেকে ফাতারখান্দি যাইতো আছিল? কত টন আছে মাল? 2 টন না বেশি আছে? 2 টন। তো তুই না কইলে বেশি লোড থাকায় গাড়ি ইয়ে ওঠে। মুরগি গাড়ি আমরা টোল দে। এমনি কত টন থাকা দরকার গাড়ির মধ্যে? মুরগি গাড়ি তো 2 টন লয়। এমনি তো সবজি লইলে তো 4 টন পর্যন্ত লয়। নাম কি তা? কমরুল ইসলাম। হ্যাঁ কমরুল ইসলাম। বাড়ি কোন জায়গা? ইলামবাজার বালিয়ান। বাবার নাম কি তা? জালালউদ্দিন। আসুন নি তাই। আগরতলা রেলওয়ে স্টেশনে এক হিন্দু নাবালিকা কিশোরীকে নিয়ে পালানোর সময় এক মুসলিম যুবককে আটক করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। পরে ওই যুবক ও নাবালিকাকে জিআরপি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি বুধবার রাতে ঘটেছে বলে সূত্রে জানা গেছে। নাবালিকার পরিবার জানিয়েছে, অভিযুক্ত মুসলিম যুবক একাধিকবার তার মেয়েকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। এদিন মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগরতলা স্টেশনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা তৎপরতা দেখিয়ে তাকে আটক করেন। পরে নাবালিকার পরিবার পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেও ঘটনার ন্যায্য বিচার ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা আইনের মাধ্যমে সঠিক বিচার আশা করছেন বা চান এবং মেয়েটিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে। মানে কালকে 2টার সময় আমার মায়ে মাস্টারবাদ গেছে। সেটা 2টার সময় মাস্টারবাদ গেলে 2টার সময় মাস্টারবাদ থেকে আইলে 2টা মাস্টারবাড়ি হয়ে আইলে 4:30টার সময় আইবার কথা। মাস্টারবাদ থেকে আইবার সময় সে আমার মায়ের রাস্তা থেকে তুলে লিয়ে যাবে। যে ছেলেটা লিয়ে আইছে। কি নাম? নামটা আমি চিনিও না, জানিও না, আমি বলতে পারতাম না। কি মনে হয় কি কারণে তুলে লইছে? কি কারণে তুললে আনছে এটা আমি সারাটা পুরো বিষয়টা আমি জানি না। আমি এটাও খোঁজাতাম না, আমি এটা জানি না। আপনি মামলা করলেন? মামলা করছে যখন আমার মায়ের আনছে নিজের মুখে ঠিক আছে থানা। আপনি কিভাবে বুঝছেন যে কি ও তুল্লা নিচ্ছে বা তুললে আনছে? ও কইছে এখন এরকম হচ্ছে মুসলমান আর আমি হয়েছি হিন্দু। আপনি চিনতেন ছেলেটা? না। সে যে মুসলমান আপনি কিভাবে জানেন? এখানে আমরা শুনছি মুসলমান। আজকে সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কার্যকর্তারা প্রায়ই আমাদের রেল স্টেশন বা এইসব জায়গাতে আমাদের যে কার্যকর্তারা আছেন এদিকে যাতায়াত করেন, বা আমাদের যে জিহাদি কার্যকলাপ, যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে মানে সেই বিষয়ে তারা মানে নজর রাখেন। তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা, হ্যাঁ, তো এবং একটা ছেলের সাথে বসে আছে। তো আমাদের কার্যকর্তাদের একটা সন্দেহ হলো যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভ জিহাদের ঘটনা হতে পারে। সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারলো যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু, এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেল স্টেশনে, তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয়। সেই সঙ্গে আমি বজরং দলের, যেহেতু আমি জেলা দায়িত্বে আছি, আমার সাথে ওরা যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি, ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে ও জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম, ছেলেটির নাম আনসার মিয়া, বাবার নাম স্বপন মিয়া, খুব সম্ভবত ওদের বাড়ি হচ্ছে এই জিবি বা এইসব সাইডে ওদের বাড়ি, মানে ওরা যা বলছে সেই হিসাবে। আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার, হ্যাঁ, বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার, এবং মেয়েটির বয়স 16, মানে
যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে। তো সেই অনুপাতে আমরা যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাধীন এলাকাতে তাদের বসবাস, তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে, মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি, ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড। এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম হয়তো ওদেরকে এখানে শিফট করে আনা হবে এবং আমরা ফের একবার ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কৈলাসহর 53 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোরালোভাবে দাবি করেন যে জেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, কিছুদিন পূর্বে আমি বলেছিলাম ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা নেই। আমার এই দাবির সাংবাদিকদের কাছে পাল্টা জবাব দিতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেছিলেন ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা সঠিক রয়েছে এবং প্রশাসন কাজ করছে, কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। তিনি উদাহরণ টেনে বলেন যে গত 5ই আগস্ট একই রাতেই কৈলাসহর মহকুমার অন্তর্গত 5টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল রাধা কিশোর ইনস্টিটিউশন, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর সূর্যমণি স্কুল, তাছাড়াও ধনবিলাস উচ্চ মাধ্যমিক স্কুল এবং ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই 5টি প্রতিষ্ঠানে একসাথে চুরির ঘটনায় পুরো জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিধায়ক প্রশ্ন তুলেন যে এটাই কি আইন শৃঙ্খলা? একই রাতে একসাথে 5টি স্কুলে চুরি হলো বা চুরির ঘটনা হলো আর এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন একজন চোরকেও ধরতে পারেনি। এটা প্রশাসনের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তিনি জানান যে এই পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিতভাবে জানাবেন এবং তার সুষ্ঠু তদন্তের জন্য এবং ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন। বিধায়ক বিরজিৎ সিনহার এই ধরনের মন্তব্য এবং পুলিশের কার্যকারিতা নিয়ে উত্থাপিত প্রশ্ন এখন জেলার প্রশাসনিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রতীয়মান হয়ে গেছে আমাদের কৈলাসহরে ঊনকোটি ডিস্ট্রিক্টে। আমি এর আগেও এসপিকে আমি চিঠি লিখেছিলাম। এই ডিস্ট্রিক্টে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে, প্রশাসন থেকে কোনো কঠোর ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে। গত 5 তারিখে এক নাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, RKI স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর 12 স্কুল, ধনবিলাস স্কুল, ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক নাগারে চুরির ঘটনা হয়েছে এবং অনেক জায়গাতে সিসি ক্যামেরাকেও তারা নষ্ট করেছে এবং সব জায়গাতে আলমারি, বিভিন্ন জায়গায় বেশি করে আলমারি ভেঙেছে। তারপরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে গোডেজ ছিল, লোয়ার গোডেজ, যার জন্য এটা ভাঙতে পারেনি। একদিনে যা আতঙ্কের বিষয় হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরি বা ডাকাতের হানা কোনো কালেও আমরা শুনিনি, দেখিনি। এই ঘটনা হচ্ছে এবং আমাদের ঊনকোটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেবা বলছেন আইন শৃঙ্খলা ঠিক আছে। এই যে 5টা জায়গাতে একদিনে এক নাগারে শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরি হয়ে গেল, ওটা কি আইন শৃঙ্খলার সুষ্ঠু আইন শৃঙ্খলার কি উদাহরণ? সুতরাং আমি প্রশাসনকে বলবো, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও বলবো যে এই ব্যাপারে ইনকোয়ারি করে যাতে বৃহৎ ব্যবস্থা করে। এখন পর্যন্ত একটা চুরের টিকি নাগাল পাই, কারণ পুলিশের কাছে তো অনেক ইনফরমেশন আছে, থাকার কথা। চুরি কারা কারা করে, ডাকাতি কারা কারা করে, ড্রাগস ব্যবসা কারা, সব লিস্ট পুলিশের কাছে আছে।
এবং হাজার হাজার টাকা পুলিশ ফোর্স মানি খরচ করছে, কেন এখনও একটি আসামিকে ধরতে পারেনি। সুতরাং আমি ডাইরেক্টর জেনারেল পুলিশকে বলবো ইমিডিয়েটলি হস্তক্ষেপ করেন। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরির ঘটনা ইতিমধ্যে ভয়ের কারণে দাঁড়িয়েছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। ঠাকুর ঘরের পবিত্রতা যেন বিঘ্নিত। কলা না খাওয়ার স্বীকারোক্তির মতোই এবার ধরা পড়ল সিমেন্ট চুরির নাটকীয় সত্য। ৩৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ডিএম কলোনি এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের সিমেন্ট গায়েব হতেই শুরু হয় গুঞ্জন। আর সেই চুরির মূল অভিযুক্ত বা উপপ্রধানের বড় ভাই সুসেন দাস নিজেই। এবারে জানা যায় যে মোবাইল ফোনে রেকর্ড হওয়া এক কথোপকথনে অবশেষে স্বীকার করে বসেন সুসেন বাবু। জনতার ক্ষোভ আর আক্রোশ বাদ মানেনি। দুপুর থেকে শুরু হয় সড়ক অবরোধ। ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ থাকে কৃষ্ণপুর বারুইপুর রোড এলাকায়। পথচারীদের চরম ভোগান্তি। স্থানীয়দের দাবি সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। শুধু তাই নয়, উপপ্রধানকেও জবাবদিহি করতে হবে। পঞ্চায়েত স্তরে দুর্নীতির এমন নগ্ন চেহারা সামনে আসায় রাজনীতিতেও শোরগোল পড়ে গেছে। সুসেন দাসের বিরুদ্ধে করা তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা। এখন দেখার বিষয় যে প্রশাসন কতটা তৎপর হয়ে কাজ করে, নাকি এ কাহিনীও হারিয়ে যাবে আরেকটা আমি কলা খাইনির মতো গল্পের মতোই। আমরা এখানে সরকার থেকে একটা মন্দির শুনেছে, এটা আমরা কয়েকজনে মিল্লা করতেছি কালকে। বিগত দিন আমরা এখান থেকে কিছু সিমেন্ট চুরি হয়েছে, তাহলে আমরা ছেলেরারে লাগাই রাখছি, যেটা তোমরা লক্ষ্য রাখতো যে সিমেন্ট নিয়ে। কালকে আমরা কাছে উঠাইলো, তো জানতে পারলাম একটা লোক, আমরা গ্রামের একটা লোক এখান থেকে সিমেন্ট নিতেছে। আমাদের পয়সা ধরে দেওয়ার লেগে তারা ধরতে পারছে না। দেখ আমরা খবর দেওয়া হইলো, আমরা জিগাইলাম যে কারো জিগাই সিমেন্ট নেওয়া হয়েছে, নীতি না এমনি পরে এনে দিলাম। লক্ষণের সবাই অভিযোগ আগে ওইভাবে সিমেন্ট চুরি হয়েছে, কেউ না পাই সেটা। এবং একটা সরকারি সিমেন্ট এই লোকটা কিভাবে নিজের বাড়ি নিয়ে কাজে লাগাইতে পারে, কি কাজে লেগে সিমেন্ট লাগানো? আমরা সরকারি একটা প্রজেক্ট মন্দির দিতেছে এখানে। মন্দির কোন এলাকা এটা? ডিএম কলোনি। যে নিচে তারা কি চিনতে পারছেন? কি নাম? কালকে এখানে সেটা বলে এক দুজন লোকের কাছে সেটা কোনো পার্টি হয়ে গেছে, কিন্তু ওখানে মন্দির কমিটি এরা যে বক্তব্য ওইভাবে তো একজনের লোকে একমত হইলে হয় না। কেন এইভাবে নিল না, দিকে কারে দিকে নিল, অনেক কিছু তদন্ত করলে তো বাইরেব। ইগুলিকে রাস্তা অবরোধ কতক্ষণ যাবত আপনারা পথ অবরোধ করতেছেন? চলবো, এটা একটা মীমাংসা না পর্যন্ত চলবে। কোন সময় থেকে শুরু করছেন পথ অবরোধ? সকাল 8টার থেকে। যে সিমেন্ট গুলি নিচ্ছে তার নাম কি? তার নাম সুসেন দাস। কি করেছে? রাজনীতি কোনো আসলে ওখানে আছে কিনা আছে ঠিক হইতে পারি না, তবে আমার যতটুকু ধারণা এই লোকটা একটু আমরা গ্রামের মধ্যে বেশি একটা বিশৃঙ্খলতা করতেছে, বিভিন্ন জিনিস লুটপাটের দিকে একটু নজর। ঘটনা হয়েছে, আমি আইসি পরে তারা থেকে যেটা শুনলাম, এখানে সরকারি যে মন্দির হয়, এই মন্দিরের সিমেন্টগুলো এখানেই ঢাকা থাকে, কয়েকজন পাহারাদার পাহারা দেয়। কালকে বৃষ্টি ছিল, একদম মানুষ জনশূন্য ছিল। ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে 2-3 জনে তারা দেখছে যে 2 বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে। এর আগেও এখান থেকে 3টা সিমেন্ট প্যাকেট নাই, চুরি হয়ে গেছে। কে বা কারা নিছে? আগেরটা তো মানে বলা যায় না। এক পঞ্চায়েত শোনা গেছে সুসেন দাস, এটা উপপ্রধানের বড় ভাই, হ্যাঁ নাকি এখান থেকে নিছে। তারপরে গ্রামের থেকে তারা খবর ফোন করতেছে বারবার, তারা কেউ আসতে রাজি না, অন্যান্য লোক পাঠাচ্ছে মীমাংসার জন্য। কোন পঞ্চায়েতের উপপ্রধান? দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, উপপ্রধানের ভাই। আপনারা কি চাইতেছেন বর্তমানে? চাইতেছি কি তা আসুক একবার, আসলে মানে কি হয়, ওরা আসতে রাজি না কেন ওইটাই জানতে চাইছে, যে আসতে লাগবে কেন। বর্তমানে চলছে বৃক্ষরোপণের মাস। জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান উষ্ণায়নের বিপদ থেকে বাঁচতে বিশ্বজুড়ে জোর দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব পদক্ষেপে। গাছ কাটার ফলে সৃষ্ট পরিবেশগত ভারসাম্যহীনতা রোধ করতে গাছ লাগানোই এখন একমাত্র পথ। সেই দিককে মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কি নাম
কর্মসূচির আওতায় দেশ জুড়ে চলছে বৃক্ষরোপণ। এই উদ্যোগে সামিল হয়েছে আগরতলা পুর নিগমও। প্রতিটি ওয়ার্ডে পালিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হকার্স কর্নার খোশবাগান কালীবাড়ি সংলগ্ন পার্কে আয়োজিত হয় এক বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই কর্মসূচিতে গাছ লাগান ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, উষ্ণায়ন ঠেকাতে এবং আগামীর প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। রাজ্যে দলীয় হোক বা সরকারিভাবে সর্বক্ষেত্রেই চলছে সবুজায়নের চেষ্টা। এবারে পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন পরিবেশ সচেতন মহল। আমাদের এই বার্তা এসছে একদম সেন্ট্রাল থেকে যে বৃক্ষরোপণ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি বুথ, ডিস্ট্রিক্ট, স্টেট সবখানে মাকে নাম এক পেড়, সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে বৃক্ষরোপণ করতে এসেছি। আমরা মণ্ডল থেকে আমাদেরকে 50টা করে গাছ দেওয়া হয়েছে। সেই 50টা গাছ আমরা আজকে লাগাবো। আপনারা জানেন যে বৃক্ষরোপণ মূল উদ্দেশ্য হলো পরিবেশকে সুন্দর রাখার, যে পরিবেশ এখন দূষিত মুক্ত করার জন্য আমরা বৃক্ষরোপণ করি। কারণ কার্বন ডাইঅক্সাইড যেভাবে কমছে বৃক্ষ কাটার ফলে, সেই জন্য উষ্ণতা বাড়ার জন্য আমরা বৃক্ষরোপণ করে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করছি। আমরা চাই সবাই ঘরে ঘরে একটা করে গাছ লাগিয়ে মাকে নামে এক পেড় লাগাবে এবং বৃক্ষরোপণ করে সমাজকে দূষিত থেকে মুক্ত রাখবে। আজকের দিনে আমরা তাই বৃক্ষরোপণ আমাদের স্বচ্ছতাকে সুন্দর রাখার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা আজকে বৃক্ষরোপণ করছি। তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাঞ্চনপুর মহকুমার 10দা বড়হলদি এলাকার লরির চালক মিহিরলাল দেবনাথ। এই ঘটনার পর বৃহস্পতিবার কাঞ্চনপুরের 10দা এলাকায় মৃত চালকের বাড়িতে পৌঁছে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন তেলিয়ামুড়ার বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সঙ্গে ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ, বিজেপি মণ্ডল নেতৃত্ব ও স্থানীয় কর্মীবৃন্দ। শোকস্তব্ধ বাবা মাখনলাল দেবনাথ ও মা চিনু রানী দেবনাথের সঙ্গে কথা বলেন বিধায়িকা এবং পরিবারকে আশ্বস্ত করেন যে তারা একা নন, দল ও প্রশাসন তাদের পাশে রয়েছে। মৃত চালকের পরিবারকে ব্যক্তিগতভাবে 50,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করেন বিধায়িকা কল্যাণী রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সন্তান হারানোর যন্ত্রণা কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। এ ব্যথা যে ভুগে সেই কেবল বোঝে। তিনি জানান যে দুর্ঘটনার পর প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠায় বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার মহকুমা শাসক পরিমল মজুমদারকেও এবং শোকজ পাঠানো হয়েছে খোয়াই জেলার জেলা শাসককেও। এবারে রাজস্ব দপ্তরে সচিবের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঘোষণা করেছেন মৃত চালকের পরিবারকে 6 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবারে বিধায়িকা সকল এলাকাবাসীকে আহ্বান জানান যে এই শোকাবহ সময়ে পরিবারের পাশে দাঁড়াতে। আমিও একজন মা, সন্তান হারা ব্যথা একটা মায়ের কাছে, একটা বাবার কাছে কতখানি সেটা উপলব্ধি করতে পারি। অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক। তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে, এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা কি বলবো, মানে এমনভাবে এত বাঁচার এত ইচ্ছা ছেলেটার ছিল, এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি। যাই হোক, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে। সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে 6 লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে,
তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে, রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন, এই বিশ্বাস তার উপর রয়েছে। আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন, সান্ত্বনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে। তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে আমরা গেছি, প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএমদের সাথে বসেছি। যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ, অগ্নি, বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন, চেষ্টা করেছেন। তারপরেও কোথাও কোনো গাফিলতি আছে কি না সেটা তদন্ত হবে, তদন্তের পর বিচার হবে। তারপরেও বলছি যে মানুষের জীবনের এটা অমূল্য, এটাকে কখনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না। আমি এই পরিবার পরিজনদের এই দিনে, এই শোকার্ত দিনে তাদের সমবেদনা জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে শক্তি দিক, এই মর্মস্পর্শী, এই হৃদয় বিদারক যে ব্যথা, এই ব্যথা তারা কাটিয়ে উঠুক এবং ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সে যেখানে থাকুক ভালো থাকুক। স্বপ্ন নিয়ে এসেছিল, স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। তাসেল ওই ই করে নি এই বুঝো এই কাউড়ে দেখছি গণসনি ও এটি স্যার আজকে কিভাবে আপনারা ধরলেন নিয়ে গেলেন ঘটনাটা? আজকে বিকাল 5 ঘটিকায় আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ এবং আমাদের প্রশাসনের কাছে খবর আসে যে একটা আগরতলা থেকে গোকুলনগরের দিকে, যেটা কমলাসাগর রোড হয়ে কমলাসাগর থেকে একটা গাড়ি, মারুতি এক্সপ্রেসো গাড়ি যাচ্ছিল। ওই গাড়িতে শুকনো গাঁজা আছে। তো সেই খবরের ভিত্তিতে আমাদের বিশালগড়ের পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ এটা পাকড়াও করার চেষ্টা করে, ধাওয়া করে পরবর্তী সময়ে এটাকে আমাদের সুকান্ত কলোনি গোকুলনগর যে জায়গাটা, সেখানটায় এসে এখানকে আটকায়। ডিটেন করার পরে সঙ্গে সঙ্গে যে চালক আছিল, চালক সঙ্গে সঙ্গে ভেগে যায়, তাকে পাওয়া যায় না। পাশাপাশি এখানে প্রচুর লোকজন ছিল। তারপরে আমরা সবাই, এই পুলিশ আসে, তারপরে আমরা সবাই এসলাম, আসলে তারপরে এই গাড়িটাকে সার্চ করার জন্য সমস্ত জিনিসপত্র দেখলাম, দেখে তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো গাঁজা বস্তা, টোটাল 48 বস্তার 49টা বস্তা পাওয়া গেল। তার টোটাল পরিমাণ হলো 98 কেজি শুকনো গাঁজা এখানে আমরা উদ্ধার করলাম। তো সেখানে এই উদ্ধারকৃত এগুলো আমরা, ওই দুজন উইটনেস ছিল যারা চাক্ষুষ ছিল, ওদেরকেও সিগনেচার নেওয়া হলো
উইটনেসগুলো। তারপরে ওখানে আমরা এটা আমাদের নেসেসারি যে প্রসিডিওর আছে সেগুলো আমরা করে নেব। তারপরে এটা আমরা কোর্টে চালান করব, এটা আমরা অ্যাজ পার প্রসিডিওর। স্যার আজকে কিভাবে আপনারা ধরলেন নিয়ে গেলেন ঘটনাটা? আজকে বিকাল 5 ঘটিকায় আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ এবং আমাদের প্রশাসনের কাছে খবর আসে যে একটা আগরতলা থেকে গোকুলনগরের দিকে, যেটা কমলাসাগর রোড হয়ে কমলাসাগর থেকে একটা গাড়ি মারুতি এক্সপ্রেসো গাড়ি যাচ্ছিল। ওই গাড়িতে শুকনো গাঁজা আছে। তো সেই খবরের ভিত্তিতে আমাদের বিশালগড়ের পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ এটা পাকড়াও করার চেষ্টা করে ধাওয়া করে পরবর্তী সময়ে এটাকে আমাদের সুকান্ত কলোনি গোকুলনগর যে জায়গাটা সেখানটায় এসে এখানকে আটকায়। ডিটেন করার পরে সঙ্গে সঙ্গে যে চালক আছিল চালক সঙ্গে সঙ্গে ভেগে যাচ্ছে, তাকে পাওয়া যায় না। তো পাশাপাশি এখানে প্রচুর লোকজন ছিল। তারপরে আমরা সবাই এই পুলিশ আসে, তারপরে আমরা সবাই আসলে তারপরে এই গাড়িটাকে সার্চ করার জন্য সমস্ত জিনিসপত্র দেখে তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো গাঁজা বস্তা, টোটাল 48 বস্তার 49টা বস্তা পাওয়া গেল। তার টোটাল পরিমাণ হলো 98 কেজি শুকনো গাঁজা এখানে আমরা উদ্ধার করলাম। তো সেখানে এই উদ্ধারকৃত এগুলো আমরা দুজন উইটনেস ছিল যারা চাক্ষুষ ছিল, ওদেরকেও সিগনেচার নেওয়া হলো উইটনেসগুলো। তারপরে ওখানে আমরা এটা আমাদের নেসেসারি যে প্রসিডিওর আছে সেগুলো আমরা করে নেব। তারপরে এটা আমরা কোর্টে চালান করব, এটা আমরা অ্যাজ পার প্রসিডিওর। MICMP পদ্ধতিতে সারা ত্রিপুরা রাজ্যে একটা নতুন প্রকল্প নেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, কৃষি দপ্তরের তরফ থেকে। সেই অনুযায়ী আমাদের দক্ষিণ ত্রিপুরাতে প্রত্যেকটা এসের আন্ডারে যে আমার অন্নদাতারা আছে তাদের সহায়তার জন্য এই একটা পদ্ধতি। এসআরআই যেমন একটা পদ্ধতিতে ধান চাষ হয়, এমন আরেকটা পদ্ধতি হলো MICMP। এটা মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন অ্যাসেট মাধ্যমে হয়েছে। আজকে শান্তিবাজার বগাপা এসের মাধ্যমে কাঞ্চননগর পঞ্চায়েতে এই প্রোগ্রামটা হয়েছে। এখানে আমাদের উপস্থিত আছেন এসএ রাজীব সেন মহোদয়, আছেন বিশিষ্ট সমাজসেবক দেবাশিস ভৌমিক মহোদয়, আছেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বাবুল পাটারি মহোদয়। এছাড়া এই এলাকার আমার অন্নদাতাকে সহযোগিতা করার জন্য 6 জমি যদি আমার কোনো অন্নদাতা MICMP পদ্ধতিতে চাষ করে তাহলে 6 জমিতে 3000 টাকা করে তাদেরকে সহায়তা করা হচ্ছে। সেই সঙ্গে বীজ, সার, কীটনাশক সব কিছু দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে আয় দ্বিগুণ হয়, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করা, সেই মাত্রাকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর যে ইচ্ছা এবং ওনার যে প্রয়াস, সেই প্রয়াসকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটা কৃষককে এই সহায়তা নেওয়ার জন্য যেমন বলা হয়েছে, এবং আজকে এই কাঞ্চননগর পঞ্চায়েতে এই পদ্ধতিতে চাষ করার একটা অনুষ্ঠান হয়েছে। সম্মানিত কাউন্সিলর শ্রী নেভালচন্দ্র দাস মহাশয়, উপস্থিত আছেন বগাফা পঞ্চায়েত সমিতির কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে
কৃষি ও স্বাগত ভাষণ রাখবেন বগাফা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক জেনারেল অনুষ্ঠানে কৃষক ভাই এবং কৃষানি বোনরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা সম্মানীয় সমাজসেবী গুণীজন যারা এসেছেন, ডিপার্টমেন্টাল অফিসার যারা এসেছেন, সবাইকে শুভেচ্ছা। বগাফা পঞ্চায়েত সমিতির মেম্বার অনিতা পৌরমাতা শ্রীমতী স্বপ্নাবৃত মহোদয়া, উপস্থিত আছেন শান্তিবাজার পৌর পরিষদ। একটা জায়গাতে লাগাই দাও, হ্যাঁ লাগাই দাও, লাগাই দাও, লাগাই প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রামে আগত মাননীয় সম্মানিত একটা আছে সোজা করে ভিডিও করিয়ে ওই ফটো লাগবে বিপুল ওই ফটো লাগবে বিপুল make some tents here, you know, this area, क्योंकि these all facing the water, okay? Like that, मतलब ये तो entry side है, back side में वो सब बना, ठीक है? और डोंबोर आइलैंड TNTR फॉरेस्ट डिपार्टमेंट नि TNTR विंग बाई तामो तामो सामुंग तांगजाका अब नाइनान फाइका मिया मिसिमिनो सुं विभिन्न प्रोजेक्ट साइट नाइका और फ्लोटिंग जेटिंग नाइ एंट्री पॉइंट नाइ लग्जरियस स्टैंड रक फाइनाइ गोबां टूरिस्ट रक और फाइ वाटर स्पोर्ट्स क्लाइमान नाइ आमार उन्नति तिनी प्रवीण अग्रवाल जी चेनी MD TNTR and also जाइकानी CEO प्रोजेक्ट डायरेक्टर बो PCCF तंगो चेनी राजेश त्रिपुरा बरमगनांग एग्जीक्यूटिव मेंबर TTADC ऑनरेबल MLA नंदिता तंगो संगबाई संगीता DFO गोबां मानसिनि चामनलाल ते रेंजर फॉरेस्टर बो तंगो सिनी चाइतों मुंगबनो जे मो आइलैंड ताबुक संगमनो डम्बोर बायोडाइवर्सिटी पार्क DBP मो DBP नो one of the best islands नामनान बागी जों चाइतोगै दङ कयेक कोटी टाका खरच नाय ताबुक कइलाओ प्रोजेक्ट्स नामजागनाय এবং प्रोजेक्ट नि बिसिंते कायसा आइलैंड बायता कायसा आइलैंड बाहिकाय गोरोंलायनाय आमरो बोसोंरो सनामनाय विभिन्न नेचुरल ट्रेल फाइनाय लोकल स्टोन पाथर जेमान माने आमरक बाय बाहिकलाय बलं बिसिंगो हिमनाय सेल्फी पॉइंट बरक फाइगे तंग माननाय चाराय रंगबागी चिल्ड्रेन पार्क नाय कैफेटेरिया नाय सेल्फी नाहारमा जागा रकनाय आमते ख्लाइनान बागै जों दिनै मालायलै कक सालाय विभिन्न साजेशन रलाई दङ सो आगामी एक बछरो TNTR नि मो डम्बोर बायोडाइवर्सिटी पार्क खूब नाइथक कैसा जागा नै এবং ব্লগার রংনি বিসিংতেই বিভিন্ন চ্যানেল নি বিসিংতেই বজন অমন পপুলার খ্লাইনি সামু খ্লাইনি আমবাই একদম यस एग्जैक्टली खूब बड़ा but this concept
हम लोग इस साइड में एक टैंक बना के अभी कर रहे हैं अभी तो लास्ट ईयर हम लोग जल्दी स्टार्ट करना है कुछ हमने उनके वहाँ घुसने से पहले वो राउंड राउंड स्टोन मिलता है। चलो क्या चमन उन्होंने सिविल इंजीनियर मैंने डिप्लोमेटिक इंजीनियर बोल रहा हूँ इसको अगर बहुत ही बैक एंड क्योंकि कोई वीआईपी आएगा करेक्ट सर दे कांट वर्क सो करेंगे चेक करने के बाद पैदल soil goes in the আজকে মূলত আমরা এখানে লামার বাজারে বৃষ্টি হলে যে জলটা জমে যায় জলটা জমার মূল কারণ ড্রেনের উপরে যারা দোকানিরা স্ল্যাব বানিয়েছেন বা পাঁচ পাইপ দিয়ে জলটা যাওয়ার যে ব্যবস্থা করেছেন পাঁচ পাইপের ভিতরে মাটি ঢুকে পাঁচ পাইপ অর্ধেক বন্ধ হয়ে গেছে এবং যারা স্ল্যাব দিয়েছেন স্ল্যাবের নিচেও টাল জমে গেছে মাটি এবং অন্যান্য সামগ্রী প্লাস্টিক সহ আমরা আজকে ওনাদের কাছে আপিল করতে এসেছি যে আপনারা আপনাদের স্টেপগুলোকে সরিয়ে দিন অথবা আমাদের স্টাফ দিয়ে আমরা সরাবো এতে আপনারা যাতে কোনো আপত্তি না করেন আমাদেরকে সহযোগিতা করেন এবং পরবর্তীকালে আমরা এই ড্রেনগুলোকে সারাই করার পর পরবর্তীকালে আপনারা আবার আপনাদের স্ল্যাবগুলো দিতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় ওনারা সহযোগিতা করেন না আমাদের কর্মী যারা আছে আসে কাজ করতে তাদেরকে আজকে আপিল করতে এসেছি যাতে করে তারা আমাদের কর্মীদেরকে সহযোগিতা করেন আমাদের কাজটাকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেন এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য আমরা দুর্ভোগ করতেছি এই কথাটা আপনাদের শেয়ার করার চেষ্টা বেশি কথা বলতে আমি বেশি কথা বলতে দুর্ভোগের মধ্যে চাইছি আমি মানুষের দুর্ভোগের লেগে আমরা আইছি তুমি যদি দুর্ভোগ রোডের ভিতরে ওইখানের জল যায় ড্রেনের ভিতরে আর এদিকে জল যাবে ড্রেনে দিয়ে এই ড্রেনে দিয়ে জলটা বাঁচবে কই থেকে বাঁচবে এটা নিচের দিকে না থাকার পর এরপরে যায় তো রোডটা যে তো কয়দিন পর পর হয় এই ড্রিং করে দেয়া যা নতুন বানা আছে পরে ডেঙ্গা আপনি সই দেননি আপনি দেখেননি এই জলটা এটা দুঃখের বিষয় আমি কাছে তো এত দূরে কথা বলা আমি তো আমার কথাটা দূরে হতে পারে যে আপনাকে তো অন্তর করতে বললাম তোমার গলা আমার গলা নগরবাসী কইলাও আমি তো পারি এত কিছু করতে না আপনারা বড় হইছে কাউন্সিলর করলো কিন্তু দেখা গেল যে আমরা পরিষেবাটা পেলাম কো
আমার বাড়ি মহাদেব টিলা। আমাদের মহাদেব টিলার নারায়ণ দেবনাথ, আমরা অনেকে তাকে টিটু বলে চিনি, তার বয়স 40 বছর। তো আজ সকাল প্রায় 9টার দিকে ওসি খোয়াই আমার কাছে একটা ফোন করেছিল যে এরকম একটা হিংস পাওয়া গেছে আপনাদের এখানে নারায়ণ দেবনাথ, এরকম বিষয়টা একটু দেখবেন। তখন আমরা ছবিও পাই ওনার মাধ্যমে এবং আমাদের অন্যান্যর কাছেও ছবি এসেছে। তো দেখলাম, এখন হাসপাতালে আছি দাঁড়িয়ে, তোর ভাই আমাদের সাথে আছে। তো নারায়ণ দেবনাথ ও গতকালকে সম্ভবত সকালে 8টার পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তার ভাইয়ের যে বক্তব্য। তো এখন ডেড বডি পাওয়া গেছে দিলকোবরা, যেটা চাম্পর থানার আওতাধীন। এখন সেখান থেকে ডেড বডি আনার পর দেখলাম তার মুখমণ্ডলে আঘাত, ধারালো কোনো অস্ত্রের আঘাত আছে। তো বিষয়টা নিয়ে পরিবারের পক্ষ থেকে একটা এফআইআর করা হবে। আর বাকি কথা তো এখন কিছু বলতে পারবো না, তবে তাকে খুন করা হয়েছে এটা তার বডি দেখে যেটা বুঝলাম। বাকিটা ফরেনসিক দল বা পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হবে, আপাতত এটুকুই আমি জানি, এটা আপনাদেরকে জানাবো। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারণা, পুলিশ ওসি চাম্পরের সাথে একটু কথা বললাম, উনি বললো এটা ঘটনা কিছু একটা হয়েছে, এটা নর্মাল ডেথ না। ওনার যেটা ধারণা আমাদেরও মনে হয় এটাই হবে, তবে বাকি সবটাই নির্ভর করছে, আমিও অনুমান নির্ভরই কথা বলছি, সবটাই নির্ভর করবে তদন্তকারী দলের রিপোর্ট আসতে পরে দেখা যাবে, এটাই বিষয়। আমার ফোন করছি, আমি আপনার হোয়াটসঅ্যাপ করে দিলে দিচ্ছি। এই দাঁড়াস না, মধ্যে দেন, মধ্যে দেন। আজকে সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কার্যকর্তারা প্রায়ই আমাদের রেল স্টেশন বা এইসব জায়গাতে আমাদের যে কার্যকর্তারা আছেন এদিকে যাতায়াত করেন, বা আমাদের যে জিহাদি কার্যকলাপ, যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ পাচ্ছে, মানে সেই বিষয়ে তারা মানে নজর রাখেন। তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা, হ্যাঁ। তো এবং একটি ছেলের সাথে বসে আছে। তো আমাদের কার্যকর্তাদের একটা সন্দেহ হলো যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভ জিহাদের ঘটনা হতে পারে, সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারলো যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু, এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেল স্টেশনে, তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয়। সেই সঙ্গে আমি বজরং দলের, যেহেতু আমি জেলা দায়িত্বে আছি, আমার সাথে ওরা যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি, ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে ও জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম, ছেলেটির নাম আনসার মিয়া, বাবার নাম স্বপন মিয়া, খুব সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জিবি বা এসব সাইডে ওদের বাড়ি, মানে ওরা যা বলছে সেই হিসাবে। আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার, হ্যাঁ, বাবার নাম কী বলছিলেন সুনীল সরকার, এবং মেয়েটির বয়স 16। মানে যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে। তো সেই অনুপাতে আমরা, যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাধীন
এলাকাতে তাদের বসবাস, তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে, মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি, ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম হয়তো ওদেরকে এখানে শিফট করে আনা হবে। এবং আমরা যে আমাদের কার্যকর্তারা, যে বজরংদলের কার্যকর্তারা যে ওই থানাতে রেল স্টেশনে জিআরপি থানার সামনে ছিলেন, তো আমরা জানতে পারি যে কালকে মেয়েটির উপর শারীরিক নির্যাতন এবং ধর্ষণের প্রচেষ্টা সহকারে পাচারের কাজে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। এবং ছেলেটি জানলাম যে হয়তোবা বেঙ্গালুর বলছে যে বেঙ্গালুর নিয়ে যাবে, তো আমাদের সন্দেহ বেঙ্গালুরু নিয়ে যেতে পারে বা বাংলাদেশও নিয়ে যেতে পারে, কারণ ওরা পাচারের কাজে, জিহাদিরা এই ধরনের কাজে সবসময় আমরা লিপ্ত, আমরা সবাই জানি। তো মেয়েটিকে পাচার করার উদ্দেশ্যে এরকম কাজ করেছে এবং দীর্ঘদিন যাবৎ মেয়েটিকে ভালোবাসার ফাঁদে জড়িয়ে তারা এ ধরনের কাজকর্ম প্রতিনিয়ত করছে। এবং আমি হিন্দু সমাজের প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে আমি আগ্রহ করব যে আপনাদের বাড়ির মেয়েরা যাতে কোনোভাবে কোনো বিধর্মীদের কাছে এবং বিধর্মীদের সম্পর্কে যাতে কোনো ধরনের চক্রান্তে যাতে ফাঁদ না দেয়, সতর্ক হওয়ার জন্য। এবং আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটি হিন্দু সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বজরংদল এবং বিশ্ব হিন্দু পরিষদ আমরা এ ধরনের জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে আমরা বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজকে আগ্রহ করছি আমাদের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জয় শ্রীরাম। আপনার নাম? আমার নাম কৌশিক পাল, আমি বজরংদলের পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজকের দায়িত্বে আছি। মানে কালকে 2টার সময় আমার মায়ে মাস্টারবাদ গেছে, সেটা 2টার সময় মাস্টারবাদ গেলে 2টার সময় মাস্টারবাদ থেকে আইলে 2টা মাস্টারবাড়ি হয়ে আইলে 4:30টার সময় আইবার কথা। মাস্টারবাদ থেকে আইবার সময় সে আমার মায়ের রাস্তা থেকে তুলে লিয়ে যাবে। ছেলেটা নিয়ে আইসি। কি নাম? নামটা আমি চিনিও না, জানিও না, আমি খুঁজে কথা না। কি মনে হয় কি কারণে তুলে লইছে? কি কারণে তুললে আনছে এটা আমি সারাটা পুরো বিষয়টা আমি জানি না। আমি তো খোঁজারটা নেই, আমি তো জানি না। আপনি মামলা করলেন? মামলা করছি, এখন আমার মায়ের আনছে নিজের মুখে ঠিক আছে ওখানে। আপনি কিভাবে বুঝছেন যে কেউ তুল্লা নিচ্ছে বা তুললে আনছে? ওই কইছে তো এখন এর উপর হচ্ছে মুসলমান আর আমি হয়েছি হিন্দু। আপনি চিনতেন ছেলেটা? না। সে যে মুসলমান আপনি কিভাবে জানেন? এখানে আমরা শুনছি আমরা এই মুসলমান। গত এক পক্ষকাল ধরে, অবশ্যই এটা গত এক পক্ষকাল বললে ভুল হবে, ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই রাজ্যের যে সার্বিক অবস্থা ক্রমশ যেদিকে ধাবিত হচ্ছে, এটা গত এক পক্ষকালে একটা উদ্বেগজনক পরিস্থিতিতে পরিণত হয়েছে। এটাকে বলা যেতে পারে যে রোম সাম্রাজ্যের পতনের ঘটনা সম্পর্কে আমরা অনেকেই জানি, প্রায় তারই একটা মিনি সংস্করণ। এবং তার সাথে ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতির যে মিল, রোম যখন জ্বলছিল তখন নাকি সম্রাট নিরু বাঁশি বাজাচ্ছিলেন। তিনি নির্লিপ্ত, তিনি উদাসীন, তিনি সম্পূর্ণ উদাস। ঠিক তেমনি আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এবং তার নেতা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভূমিকাও এরকম পরিস্থিতি যদি একটু দেখা যায়, একেবারে সেই নিরুর মতো তিনি সেভাবেই যেন অভিনয় বা সেরকম ভূমিকা করে যাচ্ছেন।
প্রতিদিন দেখা যায় তিনি যে বিজ্ঞাপনী ভাষায় বলছেন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেছে, এটা অতীতে এরকম কোনোদিনই এত সুখ শান্তি সমৃদ্ধি ছিল না। ত্রিপুরা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা অন্যান্য ক্ষেত্র এরকম উন্নয়ন এটা আগে কখনো ভাবিনি। ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান এত সহজলভ্য হয়েছে যেন ভারতে কেন পৃথিবীতে আর কোথাও এরকম স্থান নেই। অথচ এই যে জনজীবনের যে সমস্ত স্তরে যে হতাশা নেমে এসছে বিগত 7.5 বছরের এই কুশাসন অপশাসনের, তার ক্ষেত্রফলস্বরূপ আজকে সকালে প্রভাতী পত্রিকাগুলো এগুলো যে শুধু সবগুলো পড়ার সুযোগ হয়নি, শুধু হেডলাইন দেখে আমি অত্যন্ত যে উদ্বিগ্ন, এবং নিশ্চয়ই এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিক আমার মতোই তার সে উপলব্ধি হবে যে গতকাল সোনামুড়াতে 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধকে সেখানে ডাকাতরা হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে। তার স্ত্রী 70 ঊর্ধ্ব মহিলা তাকেও গুরুতর আহত করে গেছে এবং সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে। ইতিমধ্যে এটা সকলে জানেন, গতকাল তেলিয়ামুড়াতে একজন লরি চালক রাত্রিবেলা দুর্ঘটনা ঘটেছে রাত 2:30 নাগাদ। সঙ্গে সঙ্গেই সেখানে যে জায়গায় লরি দুর্ঘটনা হয়েছে তার কাছে হলো টিএসআরের এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, সিআরপিএফের ক্যাম্প, তার পাশেই এসডিএম অফিস, আর একটু অদূরে থানা, এসডিপিইউ, এসডিএম সকলেই সেই চত্বরের মধ্যেই তাদের বাসস্থান। কিন্তু এই ঘটনা চাউর হওয়ার পর পত্রিকাতে যেরকমভাবে বেরিয়েছে বা মানুষ যেরকমভাবে ক্ষোভ প্রকাশ করছে, 2.5 থেকে 3 ঘন্টা থানা সেখানে পৌঁছেনি। প্রশাসন তো যে সকালে ভোর হওয়ার পর আরও কয়েক ঘন্টা পর পৌঁছেছে। তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট নামক, হ্যাঁ ঠিক আছে, এই সংস্থা বিপর্যয় মোকাবেলা করার যে সৃষ্টি করা হয়েছে, তাদের কাছে খবর গেছে, তারা পৌঁছেছেন, যেখানে একটা ট্রাকের সাথে এই গাছের ধাক্কা খেয়ে সেখানে চ্যাপ্টা হয়ে আটকে আছেন চালক। এটা লোহা কাটার যন্ত্র দিয়ে, গ্যাস কাটার দিয়ে কেটে তাকে উদ্ধার করতে হবে। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গিয়ে পৌঁছেছেন সেখানে গাছ কাটার যন্ত্র নিয়ে, সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কেবল চ্যানেলে। আবার সেই গাছ কাটার যন্ত্রটাও এটা চালু হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। এভাবে শত শত মানুষের চোখের সামনে এই দুর্ভাগ্য পীড়িত অসহায় লরি চালক মিহিরলাল দেবনাথ, কাঞ্চনপুরের একজন তরতাজা যুবক, প্রায় 5-6 ঘন্টা বাঁচার জন্য এরকম লড়াই করে সেকেন্ডে মিনিটে জীবন দিল। যে সভ্যতাকে, গোটা রাজ্যকে সেখানে আমাদের যে আমাদের অসহায়তা, আমরা কত নিষ্ঠুর, এই প্রশাসন কত অবলা অপদার্থ, এটা প্রমাণ করার জন্য
তার এই মৃত্যুবরণ করতে হলো। আর এই ঘটনার ঠিক 12 ঘন্টা আগে, অর্থাৎ যে রাতে ঘটনাটা হয়েছে তার আগের দিন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে এরকমভাবে প্রতিদিন যেরকমভাবে বলছেন যে কোনো ডিজাস্টার মোকাবেলায় তার সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর দিশায়, প্রধানমন্ত্রীর পরিকল্পনায়, প্রধানমন্ত্রীর ভাবনায় এই রাজ্যের অন্যান্য সমস্ত ক্ষেত্র যেমন নাকি চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্টও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হয়ে এরকমভাবে মানে সমস্ত ধরনের ক্ষমতা ধারণ করেছে। আর প্রমাণ করে দিল তার এই দাবি কত ঠুনকো। আজকের পত্রিকাগুলোতে উঠেছে নানা ছবি দিয়ে অমরপুরের একটা রাস্তা গত 1 মাসে 5 বার রাস্তা রোকো হয়েছে, এবং প্রতিদিন ত্রিপুরা রাজ্যের প্রায় সব প্রান্তে কোথাও রাস্তার জন্য, কোথাও জলের জন্য, কোথাও বিদ্যুতের জন্য, কোথাও হাসপাতালের ডাক্তারের জন্য, কোথাও যুবকরা কাজ পায় না, আউটসোর্সিং, আর এরকম নানা নামে সমস্ত বাইরে চলে যাচ্ছে। তো এই ঘটনায় যুব সম্প্রদায় ক্ষিপ্ত। আমি বারবার বলছি যে এই ঘটনা আমাদের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে নানা ধরনের বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলছে, এবং তারই বিস্ফোরণ হলো সেদিন বিশ্রামগঞ্জে। একজন ট্রাইবেল যুবতী গুয়াহাটি থেকে ফিরছিল, সেখানে এই বটলা থেকে গাড়িতে উঠেছে একটা বাসে, বিশালগড়কে চরিরামের যা পত্রিকা দেখেছি, একজন যুবক চলন্ত বাসের মধ্যে তাকে উত্ত্যক্ত করছে অন্যান্য প্যাসেঞ্জারদের সামনে। এই মেয়েটা এইভাবে এই আগরতলা থেকে চরিলাম প্রায় এই 18-19 কিলোমিটার। কি ধরনের মানসিকভাবে নির্যাতিত, অপমানিত এবং আতঙ্কিত হতে পারে যে এইভাবে তার উপর যে অ্যাট্রোসিটিস হয়েছে এই ঘটনায়। বাসের মধ্যেই একটা সময়তে নানাভাবে এই শ্লীলতাহানি থেকে বাঁচতে চেষ্টা করেছে, পুলিশকে ফোন করার চেষ্টা করেছে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রীর স্মার্ট পুলিশের ফোন বাজেনি। শেষ পর্যন্ত বাড়ির লোকদের খবর দিয়েছে, একটা সময়তে নাকি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে, এবং তারই প্রতিক্রিয়া বিশ্রামগঞ্জ বাজারে অন্যভাবে হয়েছে, যেটাও খুবই দুর্ভাগ্যজনক। সেখানে একদল যুবক এই বাস গাড়ি ঘিরে বাসটাকে ভাঙচুর করেছে, নিরীহ যাত্রী তাদের উপরে এই আঘাত চোট পড়েছে। পরবর্তী সময়তে উদয়পুরের দিক থেকে আসা কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। রাত 8:30 অবধি বিশ্রামগঞ্জের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ ইত্যাদির পরে কোনো রকমে এখন প্রশমিত হয়ে এখনো থমথম হয়ে আছে। এটাও কেন ঘটল? আমি বলছি যে সার্বিকভাবে আজকে কর্মসংস্থান নেই, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুবকরা, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই ঘটনাও তার পরোক্ষ যে মানে কি বলে তার পরিণতি। কারণ যে যুবকটা, যে কালপ্রিটটা, এই যুবতী মেয়েটার শ্লীলতাহানি করল, নিশ্চয়ই এটা বিশালগড় চল্লাম এলাকার কোনো শাসক দলের হুমরা চুমরা।
এদের চেহারা দেখলে সবাই আতঙ্কিত হয়। এই ঘটনা ঘটেছে, কেউ প্রতিবাদ করতে পারেনি, সাহস করেনি, আবার সুযোগ বুঝে নেমেও গেছে একটা জায়গাতে। আবার সেই ঘটনার প্রতিক্রিয়া আরেক দল যারা করলো, শোনা যায় এরাও আমাদের রাজ্যের শাসক কুলের আরেকটা গোষ্ঠী। যেভাবে এই দুই গোষ্ঠী ওই খোয়াইয়ের আশ্রম বাড়ি, জাম্পুই জলা, টাকার জলাতে প্রায় প্রতিদিন পালা করে, সেখানে খবর হচ্ছে এক দল আরেক দলকে মারপিট করছে, এক দল আরেক দলের আরেক পার্টির বাড়িতে আগুন জ্বালাচ্ছে, অফিস জ্বালিয়ে দিচ্ছে। নেতৃত্বরা আবার সুযোগ বুঝে ভালো মানুষ সেজে রাতে এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আবার যে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানালেও এটা কেউ শুনছে না। এটাও তাই। ইসলামগঞ্জের ঘটনায় সারা ত্রিপুরাজ্যের সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে আমি জানিয়েছি কালপ্রিটটাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। ঠিক তেমনি যে এই বিশ্রামগঞ্জ যাওয়া হলো, এটাও তদন্ত করতে হবে। হ্যাঁ, অপরাধীকে ধরতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু কেন নিরপরাধ বাস যাত্রী অন্যদের উপর সে আঘাতটা আসবে, এটাও ঠিক নয়। এবং এর সাথে এটাও বলবো যে সমস্ত অংশের মানুষকে আইন হাতে না নিয়ে শান্তি বজায় রাখার জন্য। তো সার্বিকভাবে এই ঘটনাগুলো তার দায় শাসক দল বিজেপি এড়াতে পারে না, এবং তার যে মুখ্য নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত ঘটনায় আরো বেশি তিনি তার জন্য তাকে দায় নিতে হবে। তিনি 2.5 ডজন দপ্তর নিজের হাতে রেখে দিয়েছেন, আর প্রতিদিন তিনি এই উদ্বোধন সে উদ্বোধন, ওই শনি পূজা থেকে যে কাজগুলো অন্যান্য মন্ত্রী করার কথা এগুলো নিয়ে ব্যস্ত। তিনি রাজ্যের স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, তিনি রাজ্যের মধ্যে এই বিশ্ব কি বল ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য ফেসিলিটি, হসপিটালে গেলে পরিষেবা পাওয়া যায় না, ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ফেসিলিটি, শিক্ষক নেই, ওয়ার্ল্ড ক্লাস যোগাযোগ ব্যবস্থা, কি গ্রামের কি শহরের, ভেঙে চুরে চৌচির হয়ে আছে, প্রতিদিন রাস্তার উপর হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস পানীয় জল, হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এই জল জীবন মিশনের নামে, কিন্তু বর্ষাতেও জল নেই, শুকাতেও জল নেই। কাজে তার বিরুদ্ধে আমি রাজ্যবাসীকে বলবো, সরকারের এই যে কুম্ভকর্ণ ভাঙানোর জন্য বা নিরু আজকে সাম্রাজ্য পুরে সারখার হয়ে যখন যাচ্ছে, তার নেতা তিনি বাঁশি বাজাচ্ছেন, তার কোনো ধরনের সম্বিত ফিরছে না। সম্বিত ফেরানোর জন্য সোচ্চার হন, কথা বলুন। এই জন্য আমাদের দল করতে হবে এ কথা বলছি না। আমি জানি এই রাজ্যের যারা বিজেপিকে ভোট দিয়ে তাদের কথায় যারা এই তাদের সমর্থন করেছেন, তারাও এখন মর্মাহত। তাদেরকেও বলবো, প্রতিবাদ করুন, রাজ্যকে বাঁচাতে হবে, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব কিছু যেভাবে ভেঙে তছনছ করে কিছু লোক শুধু মুনাফা তৈরি করার জন্য এসব করছে, এর থেকে রক্ষা করতে হবে।
নমস্কার। জননেতা তথা মহান স্বাধীনতা সংগ্রামী জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় উপস্থিত আছেন এসসি কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস, পুষ্পাঞ্জলির মাধ্যমে হয়তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিব একজন একজন করে দেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শচীন্দ্র লাল সিং প্রয়াত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, ওনার 119তম জন্মদিন পালন উপলক্ষে এখানে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। শচীন্দ্র লাল সিং এই রাজ্যের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শচীন্দা হিসাবে পরিচিত ছিলেন। একজন স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবক এবং অত্যন্ত জনদরদী মানুষ হিসাবে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও শচীনবাবুকে মানুষ স্মরণ করেন। অমায়িক এবং রাজ্যের প্রতিটা জনজাতি বলুন, আদিবাসী, দলিত, ওবিসি সমস্ত অংশের মানুষের কাছে উনি ছিলেন একজন মনের মানুষ, প্রাণের মানুষ। এই শচীনবাবু উনি রাজতন্ত্র থেকে যখন ভারতবর্ষের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যে সংযুক্ত হয়, সেই সময় থেকে উনি চিফ কমিশনারের একজন অ্যাডভাইজার ছিলেন এবং পরবর্তী সময়ে টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি রূপে উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং 1963 সালে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে 1971 সাল অবধি দায়িত্ব পালন করে। এই সময়কালের মধ্যে আমরা দেখেছি ওনাকে আদিবাসীদের সেটেলমেন্টের প্রশ্ন, জনজাতি অংশের মানুষের তাদের মধ্যে যারা জুমিয়া, এই জুমিয়াদের উন্নয়নে, বিশেষ করে আদিবাসীদের উন্নয়নে উনি একটা এই রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যার জন্য আদিবাসীরা ওনাকে এক ডাকে ওনাকে শচীন্দা হিসাবে চিনতেন এবং ওনার এই প্রতি আস্থা বিশ্বাস রেখেই তারা এই রাজ্যে জাতি উপজাতির সম্প্রীতি এটা বজায় ছিল। বাংলাদেশ যুদ্ধ এটা সকলেরই জানা, 1971 সালে যে বাংলাদেশ নতুন রাষ্ট্ররূপে পরিগণিত হয়েছে, মুক্তিযুদ্ধার সময়কালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রূপে শচীন্দ্র লাল সিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বাংলাদেশ গঠনে। বাংলাদেশের
যিনি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, ওনার প্রথম বন্ধু হিসাবে এবং ওই দেশের মানুষের কাছে শচীন্দ্রলাল সিং একজন অন্যতম বাংলাদেশের মানে বাংলাদেশকে রাষ্ট্রে পরিগণিত করার ক্ষেত্রে উনি ছিলেন ফাউন্ডার একজন মেম্বার। আমাদের রাজ্যে আমরা এই শচীনবাবুর জন্মদিন পালন করে আমরা ওনার যে প্রাসঙ্গিকতা, জাতি উপজাতির মধ্যে সম্প্রীতি, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে উনি যেভাবে জনপ্রিয়তা অর্জন করে সকলের জন্য কাজ করে গেছেন। বর্তমান ভারতবর্ষে এই বিচ্ছিন্নতা এবং বিভেদের মধ্যে সারা দেশ যখন জ্বলছে, সারা দেশে যখন আদিবাসীদের উপর অত্যাচার, দলিতদের উপর অন্যায় অবিচার, ওবিসিদের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে যখন জাতীয় কংগ্রেস দল, একজন প্রয়াত প্রাক্তন জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী রূপে আমরা শচীনবাবুকে আজকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার যে প্রদেয় যে বার্তা সারা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছে দেব। সমগ্র অংশের মানুষের ঐক্য, আদিবাসী, দলিত, ওবিসি, সংখ্যালঘু সমস্ত মানুষের উন্নয়নে শচীনবাবুর প্রদর্শিত যে পথ, এই পথে যেন আগামী দিন কংগ্রেস দল তার বিরোধী ভূমিকা পালন করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই রাজ্যের উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারি। সাধারণ মানুষের প্রতিও আমাদের সেই আহ্বান থাকে। স্বাগত ভাষণ রাখবেন দেবতা কৃষি মহকুমারের কৃষি অনিতা দেবনাথ মহোদয়কে আসন গ্রহণ করার জন্য। নমস্কার। পঞ্চায়েতের সুবোধ চৌধুরী মহোদয়, ওনাকে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আজকের অনুষ্ঠানের লাগাই দাও লাগাই দাও লাগাই দাও না বাস এবার পিছনে যে মূল অনুষ্ঠানে কৃষক ভাই এবং কৃষানি বোনরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন ও ফটো উঠান লাগবে, বিপুলের ফটো উঠান লাগবে। বিপুল মানে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে কৃষকরা আমাদের স্কিম থেকে ধানের বীজ, সার, জৈব সার, কীটনাশক এবং আর্থিক সাহায্য পাচ্ছেন। উদ্দেশ্য একটাই, যাতে প্রথাগত চাষ থেকে কৃষকরা যে উৎপাদন পেতেন বিগত দিনে এর থেকে বেশি উৎপাদন পান এবং কৃষকের ফলন বাড়ে, তার সাথে কৃষকরা যাতে আর্থিকভাবে আরো সচ্ছল হতে পারেন, এই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা। আজকে আমরা বগাফা কৃষি মহকুমার অন্তর্গত কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে করছি এই প্রোগ্রামটা। আগামী দিনে আমরা অন্য যে পঞ্চায়েতগুলো আছে যেখানে এখনো ধান লাগানোর কাজ চলছে, ওই জায়গাগুলোতে আমরা নেওয়ার প্রস্তাব রাখছি বা আমরা প্ল্যান করছি, ওইখানটা আমরা যাতে এই প্রোগ্রামগুলো নিতে পারি। বগাফা কৃষি মহকুমার অধীনে মোট 1570 হেক্টর জায়গাতে এই প্রকল্প আছে। এখন অবধি আমরা প্রায় 1000 হেক্টর উপরে ধান লাগানোর কাজ অলরেডি কমপ্লিট, বাকিটা চলছে। আগামী সপ্তাহখানেকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। কৃষকরা যাতে আয় দ্বিগুণ হয়, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করা, সেই মাত্রাকে লক্ষ্য রেখে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর যে ইচ্ছা এবং ওনার যে প্রয়াস, সেই প্রয়াসকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটা কৃষককে এই সহায়তা নেওয়ার জন্য যেমন বলা হয়েছে, এবং আজকে এই কাঞ্চননগর পঞ্চায়েতে এই পদ্ধতিতে চাষ করার একটা অনুষ্ঠান হয়েছে। আমরা সাধারণত এই কারণগত একটি স্মরণ সভা কারণ এখানে আমাদের এই শ্রমিক এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আজকের এই স্মরণ সভায় স্বর্গীয় মিহিরলাল দেবনাথের স্মরণ সভা। উনি একজন আমাদের ট্রাক শ্রমিক ছিলেন। আমাদের আজকের স্মরণ সভায় ওনার আত্মার সদ্গতি কামনার জন্য আমরা এই স্মরণ সভা আয়োজন করেছি। আজকে কিসের তরফ থেকে তাদের এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে? ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ বিশাল শাখার পক্ষ থেকে আজকের এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। ওনার পরিবারের প্রতি এবং কি বার্তা থাকবে আপনাদের অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে? খুব দুঃখজনক ব্যাপার, খুব অল্প বয়সে একটা প্রাণ ঝরে গেল। ওনার পরিবারের জন্য আমাদের এটুকু বার্তা থাকবে, আমরা যতটুকু পারি ওনাকে একটা সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করব, এটি আমাদের বার্তা থাকবে। এবং সকল স্তরের শ্রমিক ভাইরা ওনার পরিবারে যাতে একটু সাহায্য সহায়তা করে, এটি আমার বার্তা থাকবে। বড় বড় পার্টি লোকে আমি কীর্তন গাছি দেখি আমার মতো আমার বিয়ার বরযাত্রিক সময় যদি সাথে সাথে তারা গাড়িটা বাইরে হয়তো আমার বাবা বাঁচলো পাও বান্ধ হলো আমি বলছি
লাস্ট কোন সময় কথা হয়েছে? লাস্ট 6টার সময় কথা হচ্ছে তখন পানি ছাড়ছে এদিন দুর্ভাগ্য হয়েছে ইয়ের থেকে আইছে রাতাছড়া এখানে আইয়া সামনে টায়ারটা এসে এরপরে আস্তে আস্তে আমি বলছি আস্তে আস্তে আয় বাবা তার মা হচ্ছে আস্তে আস্তে আয় আইয়া বোতল ফেলাইয়া টায়ার লাগাই বোন হ্যাঁ লাগাইয়া এরপরে কইছি আস্তে আস্তে আয় ফার্নিচার করে ইয়া কইছে আম পাশা ইয়া ঘুমাই মা হ্যাঁ কইছি আচ্ছা ঠিক আছে ঘুমাই আস্তে আস্তে বাবা তো আমরা আর কেউ নাই বাসায় যদি ঘুমাই যায় তো মরণে ডেক্কা নিছে আর এমন জায়গাতে অ্যাক্সিডেন্ট হইতেই পারে না। আপনি তো গেছেন কালকে পরশু গেছি সিধা রাস্তা হইতেই পারে না। ঘুম তো লেগে গেছে কারণ না একটু ঘুম লেগেছে কারণ এত বড় চাকাটা যে রইছে কিন্তু আমার গাড়িটা সামনে বাইঙ্গা ফালাই দিত তবে আমার ছেলেটা যদি বাঁচত একটু সময় দেখছি দেখে আর আমার চোখ ধরাইতাম পারছি না কইছে হাত লাগতে পারছে না হ্যাঁ মোবাইলটা তো লইতে পারছে না ফোন করছে তবু নাম্বার কইছে আমার বাবারে ফোন করো যখন দিয়া দিছে আমি ওই হ্যাঁ বাবা বাবা বলে আমার ছেলে কোনো মদ খায় না গাঞ্জা খায় না অল্প বয়সের ছেলে দিদি আজকে আমার ছেলেটা যদি বাস্তব ফাও ভাঙি যাও তাহলে কিচ্ছু হয়েছে না হ্যাঁ হে যখন দীর্ঘ সময় আসিল হে যখন কইছে যে আমার এই সাইডে ভাঙ্গিলাও হ্যাঁ ভাঙ্গিয়া ইয়ে করো আমার বার করো আমার নিজের গাড়ি গত জুন মাসে গাড়ি দিয়েছে জুন মাসে গাড়ি দিয়েছে গাড়ি লিয়া তো 1 মাস আগে ইন্স্যুরেন্স দিছে 60,000 টাকা তার বইনে গত মাসও দিছে স্টুডেন্ট দিছে কইছে বাবা আমি কাগজটি একটু রেডি করলে তোমরা চিন্তা করো না তোমরা আর কাজ করতে লাগতো না ঠাকুরঘর টাইলস বানাইছে ঠাকুরঘর টাইলস লাগাইব কইছে শিলচর থেকে সিংহাসন আনবো কই বাবা সিংহাসন যদি বুকটা তো তোরে দাম পারি না আমার বংশে আর বাচ্চি দিবার নাই আমার বংশে বুঝি হ্যাঁ যেমন 100 জন মানুষকে রক্ষা করে হ্যাঁ তেমন একজন ড্রাইভার প্রতি ড্রাইভার হ্যাঁ এখানে যারা আছে অনেক ড্রাইভার আছে প্রতি ড্রাইভার একজন ফৌজির সমান হ্যাঁ এই যে গুয়াহাটির থেকে মালটা লুই আইলো আগরতলা হ্যাঁ আগরতলা লুই আইয়ে হ্যাঁ তো তার যখন ফৌজি তখন যখন তার যে হাতিয়ারটা লইল তখন তো প্রাণ তার মানে বিসর্জন দিয়েই হ্যাঁ মানে হাতিয়ারটা লইছে কত মায়ের সন্তান ফৌজি আছে হ্যাঁ গুলি করে মাইরা ভালাই দেয় বিএসএফ আছে টিএসআর আছে পুলিশ আছে কত ডিপার্টমেন্ট আছে হ্যাঁ এরাও তো মায়ের সন্তান হেরাও তো আরেকজনের মানে সন্তান হেরাও তো তদ্রুপ ড্রাইভারের সমান হ্যাঁ একটা ড্রাইভার যদি গুয়াহাটির থেকে আজকে 1 মাস যদি বন্ধ হোক আগরতলা গুয়াহাটি সব হ্যাঁ আমরা করোনার সময় দেখছি না যারা ইয়ে আছে সবাই কেউ না খাইয়া সব মারা দিব হেরা তো খাদ্য যোগান দেয় হ্যাঁ আজকে সিমেন্ট লই হোক রোড লই হোক সবাই তো ঘর বাড়ি বানাইবার লাগিয়া বাসা বানাইয়া থাকা লাগিয়া হেরাও তো আত্মবলিদান দেয় ফৌজির মতো যখন কালকে দেখছি সিটের মাঝে ঘুমাই একলা ঘুমাইছে আমি মুখ লাগাই আগে বলছি বাবা তোরা একটা চোখ ঠান্ডা হয়ে গেছে তুই রে বাবা আজকে একলা করে ঘুমাই দিচ্ছে আমরা কেমনে বানাইছি বাবা আমরা বড় কেমনে থাকবো আমার বাবা আমরা তো আমার বংশ বাড়তে দিবার নাই যে আমার 2 ভাইও এইরকম বয়সে 30-32 বয়সে মারা গেছে হ্যাঁ বিয়া করছেন হ্যাঁ তো এইবার কইছি 26 বছর গিয়ে 27 হয়ে যার গিয়ে হ্যাঁ
তখন এইবার আমরা বউটু দেখবো আমার মেজদা আছে পানিসাগর মাস্টার চাকরি করে এই মেজদা যখন গেছে কইছি মেজদা আর তোমার বাইক না লাগে আর বউ দেখা লাগতো না। আমিও একজন মা, সন্তান হারা ব্যথা একটা মায়ের কাছে একটা বাবার কাছে কতখানি এটা উপলব্ধি করতে পারি। অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক। তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে, এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা কি বলবো, মানে এমনভাবে এত বাঁচার এত মানে ইচ্ছা ছেলেটার ছিল, এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি। যাই হোক, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে। সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে 6 লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কি না তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। সরকার, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে, রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন, এই বিশ্বাস তার উপর রয়েছে। আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন, সান্ত্বনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে। তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে আমরা গেছি, প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএমদের সাথে বসেছি। যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ, অগ্নি, বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন, চেষ্টা করেছেন। তারপরেও কোথাও কোনো গাফিলতি আছে কি না সেটা তদন্ত হবে, তদন্তের পর বিচার হবে। তারপরেও বলছি যে মানুষের জীবনের এটা অমূল্য, এটাকে কখনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না। আমি এই পরিবার পরিজনদের এই দিনে, এই শোকার্ত দিনে তাদের সমবেদনা জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে শক্তি দিক, এই মর্মস্পর্শী, এই হৃদয় বিদারক যে ব্যথা, এই ব্যথা তারা কাটিয়ে উঠুক এবং ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সে যেখানে থাকুক, ভালো থাকুক। স্বপ্ন নিয়ে এসেছিল, স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল। কি আর বলবো, বলারও ভাষা নেই। তো আমি স্থানীয় সবার কাছে অনুরোধ করব, এই পরিবারের পাশে যেন তারা থাকেন এবং খোঁজখবর করেন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, পুত্র শোক নিয়েই বেঁচে থাকবে ওরা। তারপরেও রাজ্য সরকার এবং আমাদের তরফ থেকে যা যা করার সেটা আমরা করব। চাইলেই তো না। লাগাও লাগাও দিল। আমরা ডলি কোথায়? জল সুদ্ধা তুলবো। আজকে আমাদের এই বার্তা এসছে একদম সেন্ট্রাল থেকে যে বৃক্ষরোপণ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি বুথ, ডিস্ট্রিক্ট, স্টেট সবখানে
মাকে নাম এক পেড়, সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে বৃক্ষরোপণ করতে এসেছি। আমরা মণ্ডল থেকে আমাদেরকে 50টা করে গাছ দেওয়া হয়েছে, সেই 50টা গাছ আমরা আজকে লাগাবো। আপনারা জানেন যে বৃক্ষরোপণ মূল উদ্দেশ্য হলো পরিবেশকে সুন্দর রাখার, যে পরিবেশ এখন দূষিত মুক্ত করার জন্য আমরা বৃক্ষরোপণ করি। কারণ কার্বন ডাইঅক্সাইড যেভাবে কমছে বৃক্ষ কাটার ফলে, সেই জন্য উষ্ণতা বাড়ার জন্য আমরা বৃক্ষরোপণ করে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করছি। আমরা চাই সবাই ঘরে ঘরে একটা করে গাছ লাগিয়ে মাকে নামে এক পেড় লাগাবে এবং বৃক্ষরোপণ করে সমাজকে দূষিত থেকে মুক্ত রাখবে। আজকের দিনে আমরা তাই বৃক্ষরোপণ আমাদের স্বচ্ছতাকে সুন্দর রাখার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা আজকে বৃক্ষরোপণ করছি। একবার লাগাইলে কাটা রঙম আছে, রঙম make some tents here, you know, this area, क्योंकि these all facing the water, okay? Like that, मतलब ये तो entry side है, back side में वो सब बना, ठीक है सर। और डोंबोर आइलैंड TNTR फॉरेस्ट डिपार्टमेंट नि TNTR विंग बाय तामो सामुंग तांगजाका अब नाइनान फाइका मिया निसिमिनो सं विभिन्न प्रोजेक्ट साइट नाइका और फ्लोटिंग जेटिंग नाइ एंट्री पॉइंट नाइ लग्जरियस टेंट रक फाइनाइ गोबां टूरिस्ट रक फाइ वाटर स्पोर्ट्स क्लाइमान नाइ आमार उन्नति तिनी प्रवीण अग्रवाल जी चेनी MD TNTR and also जाइकानी CEO project director bo PCCF tongo chini Rajesh Tripura Borumganang executive member TTADC honorable MLA Nandita tongo sangbai Sangeeta DFO kabang ma chini Chamanlal te ranger forester bo tongo chini chaitong mungobono je mo island tabuk sangomono no Dambur Biodiversity Park DBP mo DBP no one of the best islands namnan bagi chung chaito gi tongo koyek koti taka khoroj nai tabu puilao projects namjak nai ebong project ni bisingte kaisa island baita kaisa island bahikai koronglainai amoro bosongoro sanamnai bibhinno natural trail fainai local stone pathor jeman mane amorok bai बाहिकलाई बलंग बिसिंगो हिमनाय सेल्फी पॉइंट बरक रक फाइगे तंग माननाय चाराय रंगबागी चिल्ड्रेन पार्क नाय कैफेटेरिया नाय सेल्फी नाहारमा जागा रकनाय आमते ख्लाइनान बागी जों दिनै मालायले कक सालाय विभिन्न साजेशन रलाई दं सो आगामी एक बछरो TNTR नि मो डम्बुर बायोडाइवर्सिटी पार्क खूब नायथक कायसा जागा नाय এবং ব্লগার রংনি বিসিংতেই বিভিন্ন চ্যানেলনি বিসিংতেই বচন অমনো পপুলার খ্লাইনানি সামু খ্লাইনাই আমবাই একদম यस एग्जैक्टली खूब बड़ा but this concept
तो हम लोग इस साइड में टैंक बना के अभी कर रहे हैं अभी तो लास्ट ईयर हमको जल्दी स्टार्ट करना है कुछ करने का। उनके वहाँ घुसने से पहले वो राउंड राउंड स्टोन मिलता है। उनके वहाँ घुसने से पहले वो राउंड राउंड स्टोन मिलता है। चलो क्या चाहूँ सिविल इंजीनियर मैंने डिप्लोमेटिक इंजीनियर बोल रहा हूँ। इसको अगर बॉक्स बहुत ही बैक एंड करना है क्योंकि कोई वीआईपी आएगा करेक्ट दे कांट वर्क सो करेंगे चेक करने के बाद पैदल soil goes in the উইমেন্স ন্যাশনাল আমাদের সামনের মাসের 4 তারিখ থেকে খেলা আসামের ডিপুতে। আমরা অলরেডি পিকচার পেয়ে গেছি। আমাদের গ্রুপে অরুণাচল, মিজোরাম আর আসাম, ত্রিপুরায় 4টে টিম আছে। আমাদের 4 তারিখ, 6 তারিখ আর 8 তারিখ খেলা আছে ওখানে। তো তার জন্য আমরা আজকে সমস্ত সিনিয়র যে উইমেন্স আছে মানে মেয়েরা আছে তাদের ডেকেছিলাম ট্রায়ালের জন্য। তো আজকে আর কালকে দুদিন আমাদের ট্রায়াল আছে। আজকে প্রায় 30-31 জন রিপোর্ট করেছে আর কালকে আরও কিছু করবে। তো আমরা এই দুটো মিলিয়ে সবগুলোর থেকে সামনের মাসে এই মাসের 14 তারিখ থেকে একটা ক্যাম্প করবো আর কি। সেই ক্যাম্প থেকে অরিজিনাল যে অ্যাসেসমেন্টটা করে আমরা 22 জনকে সিলেক্ট করবো আর কি। এবার ক্যাম্পটা যে কদিন চলবে ততদিন অন্তত 25-30 জন থাকবে আর কি। কারণ কোনো ইঞ্জুরি হতে পারে, কোনো হতে পারে, স্ট্যান্ড বাই আর কি রাখতে হতে পারে আর কি। তো সামনের মাসে এই মাসের 14 তারিখ থেকে 1 তারিখ অবধি মোটামুটি ক্যাম্প হবে। 1 তারিখে টিম চলে যাবে। কিরকম লক্ষ্য বলো, আশা কিরকম দল নিয়ে কতটুকু আশা এবং লক্ষ্য? এখন তো মানে আমরা এখন তো প্র্যাকটিস করে টিম তেমন ভাবে করিনি, তো ওইভাবে বলা যাবে না। কিন্তু আশা করি সবাই যদি আসে তাহলে ভালো টিম হবে, খারাপ হবে না। সবাই কি আসছে পার্টিসিপেট করছে? হ্যাঁ আসছে, রিপোর্ট করছে। তারপরে যেটা আমি হচ্ছে টিএফ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডিকে প্রধান। ফাইনাল দিক 22 জন ক্যাম্প থেকে কতজন?
স্টাফ এসে বলে দেখছি যে আগে বলেছে ঠিক আছে তোমার পিঠে বলছে তোমার মাংস আছে সেটা সেলাই টোটাল কয়জন আহত হয়েছে আপনার কাছে? সবার গুরুতর কয়জন আছে? এই দুইজন না? ঘটনা আজকের ঘটনা হয়েছে গিয়ে গতকালকে যে কুত্তা একটা খাইছিল কাটিয়া নিয়ে বেচছিল পিন্টু দাস, হ্যাঁ, তে সে হঠাৎ করিয়া 2-3 দিন ধরিয়া পুলিশের ঘরে পালতক আসলো। হ্যাঁ, আমরা হিরাচুরাত আসলো না, অন্য কোনখানে আসলো। আজকে হঠাৎ করে দেখা যায় সে দাউনিয়া অন্তত আশিস দাস, চন্দন দাস, আরও তারা যারা আসলো সবাই নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তখনই যখন আক্রমণ করে তখন পাড়াপড়শি সবাই শুনিয়া বা বাজারে আসলো যারা এরা শুনিয়া আইসে আটকানিত, তখন আটকানিতে তারা ছেদাছেদি করছে, দাও দিয়া ছেদা কাটাকাটি করছে। তারপরে এই যে একটা দুশৃঙ্খলা করলো তারা, এটা প্রশাসনে কি চিন্তা ধারণা নিতে আছে? মানে মূলত ঘটনাটা হয়েছে গিয়ে কুকুর বিক্রির কেন্দ্র করে না? কদিন আগে একটা নিউজ হয়েছিল কুকুর বিক্রি নিয়ে, এটা আমরা কেস করছিলাম ইরানি বিএসের মধ্যে। কেস করার পরে এটা তো আমরা কেন কেস করলাম? এটা কোনো রাজনৈতিক ইস্যু না? না না। তোমার নামটা কি? আমার নাম রাজারাম নুনিয়া মুন্ডা। রাজারাম নুনিয়া মুন্ডা। তো আহত কয়জন হয়েছে তোমরার মধ্যে? আহত হয়েছে সূর্যগড়, সুলতান আলী, মেঘনাথ দাস, তোমার গোলাপ। টোটাল কয়জন? গোলাপ চাষা। চাষা। টোটাল কয়জন? 4 জন। টোটাল 4 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর কয়জন? গুরুতর বেশিরভাগে আহত হয়েছে সূর্যগড়, সুলতান, সবাই গুরুতর। সবাই আহত হয়েছে। পুলিশ গেছিল নি ঘটনাস্থলে? পুলিশ গেছিল ঘটনাস্থলে, কিন্তু কেউ অ্যারেস্ট করছে। কিতা চাইবা এখন? আমরা চাই প্রশাসনের কাছে তারা ইমিডিয়েটলি এটা অ্যারেস্ট করুক। এই আসামিগুলার যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব। এখন তারা ওই দিক থেকে অভিযোগ করছে যে তোমরা নাকি গিয়ে অতর্কিতভাবে ছেদাছেদি করছো, কি কইবা এই বিষয়টা? আমরা ছেদাছেদি করছি, তারা পর যদি এরকম তারা যদি সাক্ষী প্রমাণ থাকে তো দোক। আমরা তো সাক্ষী প্রমাণ সবাই আছে, এলাকাবাসী আছে। আজকে যে তারা যদি আমরা কেউ কাছে দাও থাকতো, হাতিয়ার থাকতো, তাহলে আমরা আজকে কাটা খাইলাম না। কিতা দিয়া মারছে? দা দিয়া। মেঘনাথ চাষা আসুননি। কত বড় মায়ের হয়ে গেছে, হ্যাঁ? বয়স কত? নাম কি? শুভঙ্কর চেনেন না? এটা না, সাংবাদিক কোন ইয়ে? ও চলুন। আরে আমার মাথা চক্কর মারে। কিতা হয়েছে ঘটনা? ওটা তো আমরা তো জানি না, আমরা তো বাড়ির ভিতরে আসলাম, ওরা বাইরে আসলাম, দেখি তারা হামলা করে আমরা বাড়িতে গিয়ে। বাড়িতে গিয়া কয়জন আছে? তারা ফারুকা ছিল, রাজারাম, রাজবর, যেমন বুঝন চাষা,
তারপরে সুলতান আলী, হ্যাঁ সুলতান আলী, আচ্ছা তারা ইয়ে বাড়িতে কিন্তু আমরা কথা জানি না, বা গেটের বাইরে আছে, আমরা তো ভিতরে, আমি তো জানি না যে বোর্ডারে মারা দিচ্ছে, টাকা দিচ্ছে। কিতা লইয়া মার দূর তারপরে সমাধিক দাস কিলে মাথাটা জানি, আমরা তো বাড়ির ভিতরে আসলাম, জানি না। কারা কারা মারছে? ওই তো আমার বোর্ডারে মারছে চন্দন দাস, এর নাম কিতা? সমাবাড়ি। তোমার নাম কিতা? আমার নাম লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ লক্ষ্মীনারায়ণ দাস। আমরা এখানে আমরা স্টাফ এসে বলে দেখছি যে যা আগে করেছে তোমার মাংসের কাছে সেলাই। টোটাল কয়জন আহত হয়েছে আপনার কাছে? সবার গুরুতর কয়জন আছে? এই দুইজন না? ঘটনা আজকের ঘটনা হয়েছে গিয়ে গতকালকে যে কুত্তা একটা খাইছিল, কাটিয়া নিয়ে বেচছিল পিন্টু দাস, হ্যাঁ তে সে হঠাৎ করিয়া 2-3 দিন ধরিয়া পুলিশের ঘরে পালতক আসলো। হ্যাঁ আমরা হিরাচুরাত আসলো না, অন্য কোনখানে আসলো। আজকে হঠাৎ করে দেখা যায় সে দাউনিয়া অন্তত আশিস দাস, চন্দন দাস, আরও তারা যারা আসলো সবাই নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তখনই যখন আক্রমণ করে তখন পাড়াপড়শি সবাই শুনিয়া বা বাজারে আসলো যারা এরা শুনিয়া আইসে আটকানি, তখন আটকানি তারা ছেদা ছেদি করছে, দাও দিয়ে ছেদা কাটাকাটি করছে। তারপরে এই যে একটা দুশৃঙ্খলা করলো তারা, এটা প্রশাসনে কি চিন্তা ধারণা নিতে আসে? মানে মূলত ঘটনাটা হয়েছে কি কুকুর বিক্রির কেন্দ্র করে না? কদিন আগে একটা নিউজ হয়েছিল কুকুর বিক্রি নিয়ে, এটা আমরা কেস করছিলাম ইরানি বিএসের মধ্যে। কেস করার পরে এটা তো আমরা কেন কেস করলাম? এটা কোনো রাজনৈতিক ইস্যু না? না না। তোমার নামটা কি? আমার নাম রাজারাম নুনিয়া মুন্ডা। রাজারাম নুনিয়া মুন্ডা। তো আহত কয়জন হয়েছে তোমরার মধ্যে? আহত হয়েছে সূর্যগড়, সুলতান আলী, মেঘনাথ দাস, তোমার গোলাপ। টোটাল কয়জন? গোলাপ চাষা। চাষা। টোটাল কয়জন? 4 জন। টোটাল 4 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর কয়জন? গুরুতর বেশিরভাগে আহত হয়েছে সূর্যগড়, সুলতান, সবাই গুরুতর। সবাই আহত হয়েছে। পুলিশ গেছিল নি ঘটনাস্থলে? পুলিশ গেছিল ঘটনাস্থলে, কিন্তু কেউ অ্যারেস্ট করছে। কিতা চাইবা এখন? আমরা চাই প্রশাসনের কাছে তারা ইমিডিয়েটলি এটা অ্যারেস্ট করুক। এই আসামিগুলার যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব। এখন তারা ওই দিক থেকে অভিযোগ করছে যে তোমরা নাকি গিয়ে অতর্কিতভাবে ছেদাছেদি করছো, কি কইবা এই বিষয়টা? আমরা ছেদাছেদি করছি, তারা কর যদি এরকম তারা যদি সাক্ষী প্রমাণ থাকে তো দোক। আমরা তো সাক্ষী প্রমাণ সবাই আছে, এলাকাবাসী আছে। আজকে যে তারা যদি আমরা কেউ কাছে দাও থাকতো, হাতিয়ার থাকতো, তাহলে আমরা আজকে কাটা খাইলাম না। কিতা দিয়া মারছে? দা দিয়া। মেঘনাথ চাষা আসুন নি। কত বড় মায়ের হয়ে গেছে, হ্যাঁ? বয়স কত? নাম কি? শুভঙ্কর চেনেন না? এটা না, সাংবাদিক কোন ইয়ে? ও চলুন। আরে আমার মাথা চক্কর মারে। দেখায় না
কিতা হয়েছে ঘটনা? ঘটনা তো আমরা তো জানি না, আমরা তো বাড়ির ভিতরে আসলাম, ওরা বাইরে আসলাম। দেখি তারা হামলা করে, এখন ওরা বাড়িতে গিয়ে বাড়িতে গিয়া কয়জন আছে? তারা ফারুকা ছিল, রাজারাম, রাজবর, যেমন এটা বুঝন চাষা, তারপরে সুলতান আলী, হ্যাঁ সুলতান আলী। আচ্ছা, তারা ইয়ে বাড়িতে গিয়ে হামলা করতে জানি না, তারা গেটের বাইরে আসে। আমরা তো আমি তো জানছি না যে ওদের মারা চেষ্টা করা দিচ্ছে। কিতা লইয়া মায়ের দূর সমাধি কিলে মাথাটা জানি, আমরা তো বাড়ির ভিতরে আসলাম, জানি কারা কারা মারছে? ওই তো আমার কোটারে মারছে চন্দন দাস, এর নাম কিতা? সমাবাড়ি। তোমার নাম কিতা? আমার নাম লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ। ধন্যবাদ দেব আমাদের মিডিয়া বন্ধুদেরকে, আপনারা আজকে এসেছেন তার জন্য। আজকে হ্যান্ডলুম দিবস, তার জন্য সকল রাজ্যবাসীকে এবং আমার সঙ্গে আছে ডাইরেক্টর সাহেব, পদ্মশ্রী অ্যাওয়ার্ড ম্যাডাম আছে, আমার বিভিন্ন আমার ডিপার্টমেন্টের অফিসারগণ আছে। আজকে এই হ্যান্ডলুম দিবসে আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন যে আমাদের প্রোডাক্ট, যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নতি করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে। এবং যদি সাধারণ আমাদের গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে। আপনারা সবাই জানেন যারা তাঁতি, বেশিরভাগ আমাদের গ্রামের লোকেরই তাঁতি সঙ্গে জড়িত, আমাদের হ্যান্ডলুমের সঙ্গে জড়িত। তার জন্য আমাদের সরকার এই আমাদের রাজ্যকে বিকশিত করার জন্য এবং রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই হ্যান্ডলুমকে আরও আমরা জোর দিচ্ছি। আগামী দিন আমাদের হ্যান্ডলুম ডিপার্টমেন্টকে এই যে আরও উন্নতি করা, আরও ডেভেলপমেন্ট করা, আমাদের ডাইরেক্টর সাহেব নতুন এসেছেন, ওনার সঙ্গে আমি অনেক কথা হয়েছে যে আগামী দিন আমাদের যারা হ্যান্ডলুম সঙ্গে জড়িত তাদেরকে আরও কীভাবে আরও সুন্দর করে ট্রেনিং দেওয়া যায়। আগামী দিন আমাদের এই ত্রিপুরাকে আরও বিকশিত করা, শ্রেষ্ঠ ত্রিপুরা করাই এটা আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। শহরের মধ্যে দিন হ্যান্ডলুমের যে কাউন্টার কমে যাচ্ছে, সেদিকটি আপনার দৃষ্টি দিয়েছেন? হ্যান্ডলুম কমে যাচ্ছে এটা বলা যায় না, কিন্তু হ্যান্ডলুমের যে চাহিদা, যে আপনারা সবাই জানেন আমাদের যারা গ্রামীণ অর্থনীতিকে যে আমাদের যারা হ্যান্ডলুম তাঁতি ভাই বোনরা এখনও আমাদের যে গ্রামীণের অর্থনীতিকে চাঙ্গা করার একটা ভূমিকা নেই। আমাদের যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারছি না। আমাদের এই হ্যান্ডলুমে অনেক চাহিদা আছে। আপনারা সবাই জানেন যে আপনারাও সবাই ব্যবহার করেন যে সুতির কাপড়, এগুলি চাহিদা বেশি আমাদের। আগামী দিন আমাদের আরও যারা হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আমাদের যারা তাঁতি ভাই তাদের সংখ্যা আমরা বাড়াবো। রাজ্যের হ্যান্ডলুমকে উৎপাদিত সামগ্রী বহিরাজ্যে পাঠানোর কোনো পরিকল্পনা বা যাচ্ছে কি? আছে তো, আমাদের দিল্লি কাউন্টার আছে, কলকাতায় আছে, গুয়াহাটি আছে, আমরা বোম্বে কাউন্টার করব, বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা কাউন্টারগুলি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে হ্যান্ডলুম বোর্ড মানে সুনামের সঙ্গে আছে, এই ম্যাডাম তো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আছে, পদ্মশ্রী পেয়েছে উনি, ওনাকে ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু সব দিক দিয়ে আমরা এখন অ্যাডভান্স হচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দাদা
আপনাদের সকলের সামনে আমি অনুরোধ করব আমাদের চিফ গেস্ট এবং অন্যান্য সম্মানীয় অতিথিদেরকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জাতীয় হস্ততাঁত দিবসকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে আমরা বরণ করে নেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি শ্রী অজিত শুক্ল দাস IAS মহোদয়। বুঝছি না দাঁড়া জমানো হ্যাঁ এটা কি श्री विकास देववर्मा महोदयকে একটা করতালি সকলের কাছ থেকে আমরা যে और भी बहुत दूर ले जाने के लिए भारत के हर कोने में इसे पहुंचाने के लिए चलिए हम सभी मिलकर অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দিতে হবে, অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দিতে হবে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মিল্লাল দিচ্ছে না, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মিহিরলাল দেবনাথকে উদ্ধারে ব্যর্থতার জন্য দায়ী অভিযুক্তদের কেন মৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি জেলা শাসক পর্যায়ের অধিকার দিয়ে তা তদন্ত করাতে হবে। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, শ্রমিকের প্রাণ বাঁচাবে। পাঁচ ছয় ঘন্টা ধরে আক্রান্ত শ্রমিককে উদ্ধারে ব্যর্থ ডিজাস্টার ম্যানেজমেন্ট। হাই হাই শ্রমিকের প্রাণ বাঁচাতে ব্যর্থ বিজেপি জোট সরকার। হাই হাই এলে আমরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে
ইনকালাব জিন্দাবাদ শ্রমিকের আমরা দেখলাম সেদিন আরেকটা ঘটনা। ঠিক আছে, একটা ঘটনা যদি একজন প্যাসেঞ্জারের সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার উত্তপ্ত ব্যবহার করে মোটেই সেটা সমর্থনযোগ্য না। বিশ্রামগঞ্জে দেখা গেল গাড়িগুলো ভাঙচুর হলো এবং পুলিশ এগুলি রক্ষা করার জন্য ব্যবস্থা, থানার নাকের ডগায় কিন্তু ঘটনা, এবং বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে ঘটনাটা ঘটলো। এইভাবে দেখা যায় একের পর এক শ্রমিকদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে, কোনো ব্যবস্থা তারা নিতে সক্ষম হচ্ছেন না। কাজে পরিবহন শ্রমিকরা নানা দিক থেকে তাদের পেশা আক্রান্ত এবং তার সঙ্গে তাদের দৈনন্দিন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই। সবটা মিলিয়েই আজকে এই প্রতিবাদ মিছিল আমরা করছি এবং তার সঙ্গে ওই পরিবারটার একটা দায়িত্ব সরকারকে বহন করতে হবে, কারণ সরকারি অবহেলার জন্যই তার মৃত্যু ঘটেছে। কাজে তাকে রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছেন এবং এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে প্রিন্সিপাল সেক্রেটারি রাজস্ব সচিবের কাছে মেমোরান্ডাম 4 PM পাঠিয়ে দেওয়া হবে। গত পরশু রাতে আপনারা জানেন একজন ট্রাক শ্রমিক একটা দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনায় পতিত হওয়ার পর তাকে উদ্ধার করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলার টিম সমস্ত ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। সে নিজে বেঁচে থাকার জন্য আর্তনাদ করলো, 5 থেকে 6 ঘন্টা যাবৎ সে আর্তনাদ করে তাকে রক্ষা করার জন্য। সেখানে সরকারের কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যবস্থাপনা ছিল না। এটা একটা প্রকাশ্য জাতীয় সড়কের উপর ঘটনা, এমন না যে গোটা এলাকাটা, সেখানে মানুষ বেরিয়ে আসে, শত শত মানুষের সামনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে প্রচুর টাকা খরচ করছেন, বিজ্ঞাপন, ঢাউস বিজ্ঞাপন, এবং মাঝে মাঝে মহড়া দেয়। ঠিক আছে, এটা দিতে পারেন, মহড়া দেওয়া ভালো, প্রস্তুতি থাকা ভালো, কিন্তু একটা ঘটনা ঘটার পর একটা দুর্ঘটনা পতিত একটা ড্রাইভারকে উদ্ধার করতে পারে না, এর চেয়ে চরম ব্যর্থতা তার কিছু আছে কিনা জানা নাই। এখানে কোনো দায়িত্বশীল সরকার আছে কিনা এটাও আমরা বুঝতে পারছি না। যারা বলছে যে এই বড় ধরনের দুর্ঘটনা যদি রাজ্যে হয় তাহলে কি করে মানুষকে রক্ষা করবে? এই যে বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্ঘটনা হয়, ট্রেন দুর্ঘটনা হয়, গাড়ি দুর্ঘটনা হয়, বড় বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয়, কোনো ক্ষেত্রেই তো সেখানে দেখা যাচ্ছে একটা ভালো ভূমিকা নিতে পারছে না। আর এই জায়গায় দেখা গেল একটা ড্রাইভারকে রক্ষা করতে পারলেন না। কাজে এটা তো মেনে নেওয়া যায় না। যারা অন্যান্য ক্ষেত্রে মানুষকে পিটানোর জন্য, ঘরে ঢুকে দেওয়ার জন্য, গণ আন্দোলন দমানোর জন্য ব্যস্ততা থাকে এবং যারা সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিতে পারে না, তাদের উপর তো ভরসা রাখা যায় না। আমরা মনে করি যে ঘটনা ঘটে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না। আমরা প্রতিবাদ করছি যে এই যে দুর্বলতা যারা ধরা পড়েছে এবং যাদের কারণে এই ছেলেটা মৃত্যু হয়েছে, অল্প বয়সে একটা তরতাজা যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার, এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিএম পর্যায়ের একজন ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি ব্যবস্থা করতে হবে এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা দেখেছি, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, অনেক তদন্ত দিয়েছেন, চিহ্নিত হয় না, রিপোর্ট প্রকাশিত হয় না, ব্যবস্থা নেওয়া হয় না। যেমন ধরুন এই যে একটা রথের মধ্যে ঘটনা ঘটল, বিদ্যুতের তার লেগে মারা গেল, আজও কিন্তু এটার কোনো কিছু মানুষ জানতে পারলো না। তো এখানেও মানুষ আশঙ্কা বোধ করছে। আমরা এর প্রতিবাদী আজকে রাস্তায় বেরিয়েছি যে এটা চলতে পারে না এবং এটা সাধারণ মানুষও এই বিষয়টা ভালো। বিজেপি জোট সরকার হাই হাই ইনকালাব জিন্দাবাদ শ্রমিকের প্রাণ সিআইটিউ দিচ্ছে না। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মিহিরলাল দেবনাথকে উদ্ধারে ব্যর্থতার জন্য দায়ী অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা প্রাণ বাঁচাতে ব্যর্থ বিজেপি জোট
জিন্দাবাদ সিআইটিও দিচ্ছে না উইমেন্স ন্যাশনাল আমাদের সামনের মাসের 4 তারিখ থেকে খেলা আসামের ডিপুতে। আমরা অলরেডি পিকচার পেয়ে গেছি। আমাদের গ্রুপে অরুণাচল, মিজোরাম আর আসাম, ত্রিপুরা এই 4টে টিম আছে। আমাদের 4 তারিখ, 6 তারিখ আর 8 তারিখ খেলা আছে ওখানে। তো তার জন্য আমরা আজকে সমস্ত সিনিয়র যে উইমেন্স আছে মানে মেয়েরা আছে তাদের ডেকেছিলাম ট্রায়ালের জন্য। তো আজকে আর কালকে 2 দিন আমাদের ট্রায়াল আছে। আজকে প্রায় 30-31 জন রিপোর্ট করেছে।